নূর ক্লান্ত চোখে তাকিয়ে আছে আশমিনের দিকে। আশমিনের সেদিকে কোনো ধ্যান নেই। সে একমনে কনফারেন্স মিটিং করে যাচ্ছে। চোখে গোল কালো প্রেমে চশমা, দপদপে সাদা পাঞ্জাবি দেখে বোঝার উপায় নেই 2 দিন আগে তার বুক সে ফুটো করে দিয়েছে। আশমিন আর চোখে নূরের ভাগভঙ্গি দেখেও কিছু বলল না। কয়েক জায়গায় তার দলের লোক ঝামেলা পাকিয়েছে, অথচ বউয়ের বদলতে সে হসপিটালের বাসিন্দা। মিনিট কয়েক পর মিটিং শেষ হলো। বুকের ব্যথা খুব একটা কমেনি, সারতে কয়েকদিন সময় লাগবে। নূর তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে আশমিনের দিকে। আশমিন নূরের অগোচরে হালকা হাসলো, গম্ভীর ভাব বজায় রেখে চোখ বন্ধ করে গায়ে এলিয়ে দিয়ে বলল, আই এম লুকিং সো হট না? নূর বিরক্তিকর শব্দ করল। মাঝে মাঝে মন চাই একে আটলান্টিক মহাসাগরে রেখে আসতে। আজ তো খুবই একটা। আঙ্কেলের সাথে এসব কি শুরু করছেন আপনি? বাবার সাথে এ কেমন ব্যবহার? ছি! এ বয়সে এসে অযথা বিয়ে কেন করবে? কেমন ছেলে আপনি? আর আমার ননদ চাই মানে? দিন দিন এত অসভ্য হচ্ছেন কেন? আপনার জনগণ জানে আপনি একজন চূড়ান্ত অশ্লীল লোক। নূরের বিরক্ত গলা শুনে ব্রু কুঁচকে ফেলল আশমিন। ছোট ছোট করে নূরের দিকে তাকিয়ে বলল, তুই আমার বাবার স্ট্রংনেসের উপর আঙ্গুল তুলছ? এত সাহস তোমার? আমার বাবা চাইলে এখনো ক্রিকেট টিম বানাতে পারবে। হি ইজ এ স্ট্রং ম্যান। নূর দু হাতে কান চেপে চিৎকার করে বলল, বন্ধ করুন আপনার অসভ্য কথাবার্তা। নিজের দিকে তাকিয়ে দেখুন, সময় মতো বাচ্চা কাচ্চা হলে 4 বাচ্চার বাবা হয়ে যেতেন। লজ্জা করে না এসব বলতে? আশমিন নূরের পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করে ঠোঁট কামড়ে হাসল। নূরের দিকে তাকিয়ে চিন্তিত গলায় বলল, তা তো হতোই, কিন্তু তুমি এত দখল নিতে পারতে কিনা বুঝতে পারছি না। আফটার অল আই এম অলসো এ স্ট্রং ম্যান। বাট তুমি চাইলে আমি ট্রাই করতেই পারি। কাম। নূর হতভম্ব হয়ে বসে আছে। মনে মনে কয়েক কোটিবার পণ করলো ওই লোকের সাথে আর কথাই বলবে না। ছি! কয়েক বছর আগে কতই ভালো না ছিল। আশমিন নূরের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। নূর বুঝতে পেরে বিরক্তি হয়ে বলল, চোখ দিয়ে ইপটিজিং করা বন্ধ করুন, অস্বস্তি হচ্ছে আমার। নূরের কথা শেষ হওয়ার আগে কামিনী চৌধুরী আর লারা প্রবেশ করলো কেবিনে। আশমিনের মুখ কঠিন হয়ে যায়। নূর বিরক্তি চোখে একবার তাকিয়ে চোখ বন্ধ করে শুয়ে পড়ল। লারা আর কামিনী চৌধুরী এসে আশমিনের বেডের সামনে সোফায় বসলো। লারা নেকা স্বরে বলল, এখন কেমন আছো বেবি? আমি কতটা ভয় পেয়েছি জানো? বাপির সাথে কানাডা গিয়েছিলাম, তাই তো আসতে পারিনি। আশমিন কিছুই বলল না, চুপ করে নিজের ফোনে কিছু একটা করছে। কামিনী চৌধুরী একবার মুখ খুললেন, কর্কশ গলায় বলল, আমি এসব কি শুনছি আশমিন? তুমি তোমার বাবাকে কি বলেছ? আমি তোমাকে জন্ম দিয়েছি, তুমি সন্তান হয়ে আমার সংসার ভাঙতে চাইছ? আর এই মেয়েকে এখনো পুলিশে দাওনি কেন? সে তোমাকে প্রাণে মারার চেষ্টা করেছে। লারা যেন একটা সুযোগ পেল নূরকে হেনস্থা করার। ঠিকই তো বলেছেন আন্টি, একে তো এক্ষুনি পুলিশে দেওয়া দরকার। নির্লজ্জ মেয়ে কোথাকার, যাদের কাছে বড় হলো তাদের ছেলেকেই মারতে চাইছে। আমি থানায় কল করছি। তুমি কিছু চিন্তা করো না বেবি, আমি এই মেয়েকে কঠিন শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। আশমিন শান্ত চোখে তাকালো লারার দিকে। কামিনী চৌধুরী বিরক্ত মুখে বসে আছেন। নিজের ফোনে মনোযোগ দিয়ে লারাকে বলল, আচ্ছা লারা, তোমাকে আমি কি বলে ডাকবো বলো তো? না মানে তুমি তো কখন থেকে আমাকে বেবি বলে ডাকছো, আমারও তো আদর করে কিছু একটা ডাকা উচিত। লারা কল করা বাদ দিয়ে খুশিতে ডগমগ করতে লাগলো। আশমিনের পাশে বসে গদা গদা গলায় বলল, হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকে বাবু বলে ডাকবে। আমার কতদিনের শখ জানো? তুমি তো কখনো ডাকলেই না। আশমিন বাঁকা হাসলো, জোরালো গলায় ডাকলো, বাহাদুর। লারা এক লাফে উঠে পড়ল, ভীত চোখে একবার দরজার দিকে তাকিয়ে শুকনো ডোক গিলল। ওদিনের বিভীষিকাময় সময়গুলো ভাবতেই কপালে সূক্ষ্ম ঘাম দেখা দিল। আশমিনের ডাকের কয়েক সেকেন্ডের মধ্যে বাহাদুর এসে হাজির। আশমিন মোবাইলে চোখ রেখে দৃঢ় গলায় বলল, লারা বাবুকে নিয়ে যাও। আজকে সারাদিন তাকে সেরেলাক্স খাওয়াবে। আমার বাবু বলে কথা, কাজের যেন কোনো হেরফের না হয়। লারা বাহাদুরের দিকে ভয়ার্ত চোখে তাকালো। বাহাদুর বাবলিশহীনভাবে তাকিয়ে আছে। লারা এবার কেঁদেই দিল। কামিনী চৌধুরীর দিকে তাকিয়ে ছটপট গলায় বলল, আন্টি আপনি কিছু বলুন, আপনার কথায় আমি এখানে এসেছি, আমাকে বাঁচান প্লিজ। কামিনী চৌধুরী আশমিনকে ধমক দিয়ে বলল, এসব কি ধরনের আচরণ আশমিন? তুমি ওর সাথে এমন করতে পারো না। আশমিন সেদিকে ধ্যান না দিয়ে বাহাদুরের নাম ধরে ডাকলো, বাহাদুর। ব্যাস, সাথে সাথে বাহাদুর লারাকে নিয়ে কেবিন ত্যাগ করলো। নূর বিরক্তিকর কপাল চোখ বন্ধ করে শুয়ে আছে। 2 দিনের সার্কাস দেখতে দেখতে সে অতিষ্ঠ। আজ এসে বাসায় চলে যাবে। কামিনী চৌধুরী রাগে গজগজ করতে লাগলো। এই ছেলে লাগাম ছাড়া হয়ে যাচ্ছে, তার সংসার ভাঙার কথা ভাবছে। মনে মনে তাচ্ছিল্যের হাসি হাসলো সে। আশমিনকে কয়েকবার বাচ্চা উপাধি দিল সে। এই খেলায় সে মহারথী। তার সাথে তার পেটের ছেলে এসেছে টক্কর দিতে। ব্যাপারটা হাস্যকর। তার হাতে এখনো মুখ্য চাল আছে। সে এক চালে সব কয়টা কুপোকাত হয়ে যাবে।
আশমিন হয়তো কামিনী চৌধুরীর মনোভাব বুঝতে পারল, চোখ বন্ধ করে মলিন হাসল। সে এসব কিছু জানে করলে আজ তাদের জীবনটা কতই না সুখের হতো। টাকার ক্ষমতার লোভে অন্ধ হয়ে ঠিক ভুলটাই সে করে গেছে। এই পরীক্ষায় ফেললে কোন আল্লাহ। আশমিনের আর্তনাদ বুক ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে। একটু পরেই হয়তো তার মা জীবনের সবচেয়ে বড় ধাক্কা খাবে। নিজেকে যতই শক্ত করতে চাইছে ততই ভিতর থেকে ভেঙে পড়ছে সে। কামিনী চৌধুরী ম্যাগাজিন পড়ায় মন দিয়েছে ততক্ষণে। এই তার জন্মদাত্রী। সে নিজের সন্তান হয়ে তার জীবনের সমস্ত সুখ কেড়ে নিয়েছে। কামিনী চৌধুরী যত লোভী হোক না কেন, সে আমজাদ চৌধুরীকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। গর্ত থেকে শত্রুকে বের করতে হলে কামিনী চৌধুরীকে উন্মাদ করতে হবে। উত্তেজিত হয়েই কামিনী চৌধুরী তার ফেলা ফাঁদে পা দেবে। আশমিনের ভাবনার মাঝে কেবিনে প্রবেশ করলো আমজাদ চৌধুরী। তার পাশে বধূ বেশে মায়া নামক মহিলা। কামিনী চৌধুরী এক পলক সেদিকে তাকিয়ে স্তব্ধ হয়ে যায়। প্রিয় মানুষের হাতে অন্য একটা মেয়ের হাত দেখে দুনিয়া ঢলে উঠল। জ্ঞান হারিয়ে পড়ে যেতে আগলে নিল আশমিন। ছলছল চোখে মায়ের দিকে তাকিয়ে বুকে চেপে ধরল তাকে। নুরু হতভম্ব হয়ে বসে পড়েছে, মাথা ঘুরছে তার। আশমিন সত্যি এমন কিছু করবে ভাবতেও পারেনি। আমজাদ চৌধুরী এসে আশমিনের থেকে কামিনী চৌধুরীকে ছাড়িয়ে নিল। নিজের বুকে আঁকড়ে ধরে শব্দ করে কেঁদে উঠল। আশমিন শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। ভেঙে পড়লে চলবে না এখন। দিনের সূর্য ডোলে রাতের অন্ধকার নেমে এসেছে পৃথিবীর বুকে। কামিনী চৌধুরী প্রায় ৮ ঘন্টা অজ্ঞান হয়েছিল। ততক্ষণে আমজাদ চৌধুরী তার পাশে তার হাত আঁকড়ে ধরে বসেছিল। কামিনী চৌধুরীর জ্ঞান ফিরতে দেখে তাকে কেবিন থেকে বের করে দেয় আশমিন। কামিনী চৌধুরী চোখ খুলে নিজের পাশে শুধু আশমিনকে দেখে চোখ বন্ধ করে ফেলল। তার বিশ্বাসই হচ্ছে না আমজাদ তার ভালোবাসা ছেড়ে অন্য কাউকে বিয়ে করেছে। আশমিন একদিনে তাকিয়ে আছে কামিনীর দিকে। মায়ের জন্য কষ্ট হচ্ছে তার। আমার সামনে থেকে চলে যাও আশমিন, তোমাকে আমার সহ্য হচ্ছে না। কামিনী চৌধুরীর ভাঙা গলা শুনে বুক চেপে উঠল আশমিনের। তার আম্মুর এমন গলা এর আগে কখনোই শুনিনি সে। এক পলক সেদিকে তাকিয়ে বেরিয়ে গেল আশমিন। আশমিন বেরিয়ে যেতে চিৎকার করে কেঁদে উঠল কামিনী চৌধুরী। তার আর্তনাদে হসপিটালের পরিবেশ ভারী হয়ে ওঠে। দরজার বাহিরে আশমিন শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। আমজাদ চৌধুরী হাত পা ছড়িয়ে ফ্লোরে বসে আছে। আশমিন সেদিকে তাকিয়ে তপ্ত শ্বাস ছাড়ল। বুকের ব্যথাটা আবারও বাড়ছে। ফাঁসির কেবিনে কামিনী চৌধুরীকে শিফট করা হয়েছে। নিজের বেডে গা এলিয়ে দিতে মায়া নামক মহিলাটি এসে আশমিনের পাশে বসল। আশমিন একবার তাকিয়ে চোখ সরিয়ে নিল। খারাপ লাগছে? না। আশমিনের গলা স্বাভাবিক। মায়া মুচকি হাসল। আশমিনের মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় বলল, সবকিছু ঠিক হয়ে যাবে। হুম। নূর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে মায়া নামক মহিলাটির দিকে। নামের মতোই মহিলার মুখটা অসম্ভব মায়ায় ভরা। কিন্তু নূরের ভালো লাগছে না। কামিনী চৌধুরী যেমনই হোক না কেন, নূর কখনোই চায়নি তার সাথে এমন কিছু হোক। সে জানে ভালোবাসার মানুষের সাথে অন্য কাউকে দেখা কতটা যন্ত্রণাদায়ক। সে চায়নি তার শত্রুর সাথেও এমন কিছু হোক। অথচ আশমিন নিজের ছেলে হয়ে তাকে এই কষ্টটা দিল। কামিনী চৌধুরীর কান্নার আওয়াজ এখনো শোনা যাচ্ছে। বুক কেঁপে উঠল নূরের। মায়া নামক মহিলা তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রাগে ঘৃণায় অসহ্য হয়ে উঠল নূর। অমি, চিৎকার দিয়ে বলল। হন্তদন্ত পায়ে দৌড়ে এলো অমি। আশমিনও চোখ খুলে তাকিয়েছে। নূর আশমিনের দিকে ঘৃণাভরা দৃষ্টিতে তাকিয়ে অমিকে বলল, আমি এক্ষুনি বাসায় যাব অমি, সব ব্যবস্থা করো। এক্ষুনি মানে এক্ষুনি। আশমিন কিছু বলল না। অমি মাথা নাড়িয়ে চলে গেল। নূর বেড থেকে নেমে আশমিনের দিকে তাকালো। ঘৃণা নিয়েই বলল, জানি না কেন আপনি এমনটা করলেন। কারণ যাই হোক না কেন, আমার আপনার প্রতি ঘৃণা হচ্ছে। আপনার দিকে তাকালে গা গুলিয়ে আসছে। আপনার মতো ছেলে যেন কারো ঘরে না হয় সেই দোয়া করি। আসছি। নূর বেরিয়ে যেতে চোখ খুলল আশমিন। মায়া কাতর চোখে তাকিয়ে আছে তার দিকে। আশমিন সেদিকে তাকিয়ে হালকা হাসার চেষ্টা করলো। আমজাদ চৌধুরী একইভাবে বসে আছে। কামিনী চৌধুরী এতক্ষণ কাঁদলো, এখন একেবারে শান্ত হয়ে গেছে। ঝড় আসার আগে পরিবেশ যেমন শান্ত হয়ে যায় তেমনি। বেড থেকে নেমে বেরিয়ে এলো কামিনী চৌধুরী। আমজাদ চৌধুরী দাঁড়িয়ে আছে তার কেবিনের দরজার সামনে। তার পিছনে মায়া নামক মহিলা দাঁড়িয়ে। কামিনী চৌধুরী দৃঢ় পায়ে হেঁটে আমজাদ চৌধুরীর সামনে দাঁড়ালো। তার দিকে তাকাচ্ছে না, নিচের দিকে তাকিয়ে আছে সে। আমি হয়তো খারাপ, তবে তোমাকে ভালোবাসার ক্ষেত্রে আমি সম্পূর্ণ সৎ ছিলাম আমজাদ। নিজের সবটা দিয়ে তোমায় ভালোবেসেছি। তবে আজ কেন আমাকে এই দিন দেখতে হলো? আমাকে এভাবে ভাঙলে আমজাদ? তুমি আজ সেই কামিনী চৌধুরীকে মেরে ফেলেছ যে তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসতো। আজ থেকে কামিনী চৌধুরীর না কোনো স্বামী আছে, না কোনো ছেলে। তোমার নতুন বিবাহিত জীবন সুখের হোক। তুমি সবসময় আমার কাছে প্রিয়, তাই তোমার খারাপ চাইতে পারলাম না। ভালো থেকো। কামিনী চৌধুরী উল্টো ঘুরে যেতে নিলে আমজাদ চৌধুরী অস্থির হয়ে পথ আগলে ধরল তার। ব্যগ্র গলায় বলল, কোথায় যাচ্ছ? তুমি অসুস্থ কামিনী, বাসায় চলো, রেস্ট নিতে হবে তোমার।
কামিনী চৌধুরী হাসল, বিদ্রুপের গলায় বলল, দেখো কাণ্ড, অশোক নিজেই বলে আমাকে সারাও। ভালো মজা করতে শিখেছ তো আমজাদ। যাই হোক, পথ ছাড়াও, ডিভোর্স লেটার সময় মতো পেয়ে যাবে। আমজাদ চৌধুরী অবাক চোখে তাকালো কামিনী চৌধুরীর দিকে। চোখ দুটো চলচল করছে তার। কাঁপা কাঁপা গলায় বললেন, ডিভোর্স? তুমি তুমি কি বলেছিলে? সতী নিয়ে সংসার করব আমি? আমি শিকদার বংশের মেয়ে কামিনী শিকদার। বাঘাবাগি আমার দাঁতে নেই। যতদিন শুধু আমার হয়েছিলে, আমিও শুধু তোমার ছিলাম। আজ যখন বাঘ হয়ে গেছে তখন পুরোটাই তাকেই দান করে দিলাম। আমজাদ চৌধুরী অসহায় চোখে তাকিয়ে রইল কামিনী চৌধুরীর দিকে। কামিনী চৌধুরী একবার মায়ের দিকে তাকিয়ে গটগট করে বেরিয়ে যায়। আশমিনও আজ বাড়ি ফিরে যাবে। এভাবে সময় নষ্ট করার মতো সময় তার হাতে নেই। সানভি সমস্ত ফর্মালিটি পূরণ করে এসেছে। আশমিন কেবিন থেকে বেরোতেই আমজাদ চৌধুরীর পাশে এসে দাঁড়ালো। এখানেই থাকতে চাও? আমজাদ চৌধুরী কটমট চোখে তাকালো আশমিনের দিকে। আশমিন হালকা কেশে চোখ সরিয়ে নেয়। মায়ের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, গাড়িতে গিয়ে বসুন আন্টি, আমি আব্বুকে নিয়ে আসছি। মায়া আন্টি মুচকি হেসে চলে গেল। আশমিন তার বাবার কাছে গিয়ে হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলল, আজ তোমার দ্বিতীয় বাসর রাত উপলক্ষে আমার পক্ষ থেকে ছোট একটা উপহার। যেভাবে দুর্বল হয়ে যাচ্ছ, মনে হয় না তোমাকে দিয়ে কিছু হবে। তখন এটা কাজে লাগবে। রুমে যাওয়ার আগে নিয়ে নিও। আমজাদ চৌধুরী বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। রেগে ছেলের গালে চটাস করে একটা চড় মারতেও ভুলে গেলেন। সানভি নিজের বুকে হালকা চাপড় মেরে মনে মনে আহাজারি করতে লাগলো। এরকম একটা ছেলে তার ঘরে হলে সে বনবাসে চলে যাবে প্রতিজ্ঞা করলো। আশমিন ততক্ষণে হসপিটাল থেকে বেরিয়ে গেছে। গাড়িতে বসে মায়া আন্টির সাথে কিছু কথা বলে পনি বিজি হয়ে যায়। আমজাদ চৌধুরী হনহন করে এসে গাড়িতে বসলো। রাগে ফোঁস করতে আসমিনকে বলল, তোমার জন্য শেষ বয়সে এসে আমি ডিভোর্স নিতে পারবো না। যা করা তাড়াতাড়ি করো। আশমিন অবাক হওয়ার ভান করে বলল, তুমি ডিভোর্সি হলে কি রাস্তায় মেয়েরা তোমাকে হেনস্থা করবে নাকি? আর বউ তো একটা জোগাড় করে দিলামই, আর কি চাই? আমজাদ চৌধুরী উত্তর দিতে যেন বলে গেলেন। রাগ গিলে ফেলে চোখ বন্ধ করে মাথা সিটে এলিয়ে দিলেন। সানভি ড্রাইভ করতে করতে আমজাদ চৌধুরীর দিকে অসহায় চোখে একবার তাকালো। আহারে বেচারা। নূর বাসায় আসার কয়েক ঘন্টা পরে আশমিন বাসায় এসে উপস্থিত। আমজাদ চৌধুরীর সমস্ত জিনিস নতুন রুমে শিফট করা হয়ে গেছে এর মধ্যেই। আশমিন আর চোখে আমজাদ চৌধুরীর দিকে তাকিয়ে সানভিকে বলল, এই রুমটা ফুল দিয়ে সাজিয়ে দাও সান। বাবার বাসরে যেন কোনো ত্রুটি না থাকে। আগেরবার না জানি কিভাবে কি হয়েছে, আমি থাকলে সব পারফেক্টই হতো। এবার তাই সব পারফেক্টলি হবে। আমজাদ চৌধুরী সহ সবাই হতভম্ব হয়ে তাকিয়ে আছে। আগেরবার থাকলে পারফেক্ট হতো মানে? কামিনী চৌধুরী নিজের রুমে বসে সব শুনে মুচকি হাসলো। বিড়বিড় করে বলল, তুমি আমার পেট থেকে হয়েছ, আমি তোমার পেট থেকে হইনি। লেটস দ্য গেম বিগেন বেটা। আশমিন সরাসরি নূরের রুমে ঢুকলো। নূর শাওয়ার নিয়ে বেরিয়েছে মাত্র। আশমিনকে দেখে যথারীতি বিরক্ত হলো। বাড়িতে এসেও শান্তি নেই, ঠিক এসে হাজির হয়েছে। এখানে কি চাই? বউ চাই, কাছে আসো। বের হন বলছি। নূরের কথাকে হাওয়ায় উড়িয়ে দিয়ে আশমিন নূরকে জড়িয়ে ধরল। নূরকে নিজের সাথে মিশিয়ে পিস পিস করে বলল, বাবা দ্বিতীয় বাসর করে ফেলেছে, আর আমার এখনো একটাও হলো না। এটা কি মেনে নেওয়া যায় বলো তো? তাই আজ বাসর করতে এসেছি। বাবা তোমাকে ননদ দেওয়ার আগে আমি তাকে নাতি দিয়ে চমকে দিব। না হলে নাক কাটা যাবে যে। এত হ্যান্ডসাম লোক বৃথা হয়ে যাবে বউ। নূর ক্লান্ত চোখে তাকালো আশমিনের দিকে। আশমিনকে আর কিছু বলতেই ইচ্ছে করছে না। তার এখন ঘুম দরকার। নূর হালকা হেসে নিজেকে ছাড়িয়ে নিল আশমিনের থেকে। এক গ্লাস পানি আশমিনের দিকে এগিয়ে দিয়ে শান্ত গলায় বলল, পানিটা খেয়ে নিন, তারপর ঠান্ডা মাথায় কথা বলবো আমরা। আশমিন ব্রুকুসকে তাকালো নূরের দিকে। মনে সন্দেহ হলো, মুখে কিছু বলেনি, চুপচাপ খেয়ে নিল পানি। পানি খাওয়ার সাথে সাথে নূরকে কাছে টেনে নিয়ে আদর করতে ব্যস্ত হয়ে পড়ে। কয়েক মিনিট যাওয়ার পরে যখন আশমিন ঘুমিয়ে পড়ল না, তখন নূর অস্থির হয়ে পড়ল আশমিনের কাছ থেকে ছোটার জন্য। নূরের সারা গায়ে নিজের দেওয়া চিহ্ন এঁকে দিয়ে বিজয়ের হাসি হাসলো আশমিন। ব্যথায় চোখ থেকে পানি পড়ছে নূরের। আশমিন বাঁকা হেসে দাঁড়ায়। নূরের চোখের পানি মুছে দিয়ে দুঃখী দুঃখী গলায় বলে, বাবা ছেলের একসাথে বাসর করাটা ভালো দেখায় না। আমরা বরং পরে একসময় ট্রাই করবো। তোমার পানির গ্লাসটা আমি সরিয়ে ড্রেসিং টেবিলের উপর রেখেছিলাম, মন চাইলে খেতে পারো। নূর কটমট চোখে তাকালো আশমিনের দিকে। আশমিন নূরের গাল হয়ে কামিনী চৌধুরী ব্রেকফাস্ট টেবিলে বসে নিউজ পেপারে চোখ বোলাচ্ছে। তাকে দেখে বোঝার কোনো উপায় নেই কাল তার স্বামী আরেকটা বিয়ে করে বাসরও সেরে ফেলেছে। আর কেউ এখনও ব্রেকফাস্ট টেবিলেই আসেনি। নূরের আজ কনসার্ট আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে। অসুস্থতার জন্য প্রোগ্রাম পিছিয়ে দেওয়া হয়েছে। আজ সারাদিন রিহার্সাল করবে। রাত 8টায় শুরু হবে কনসার্ট। আশমিন সেখানে চিফ গেস্ট। যদিও নূর সেটা জানে না,
আশমিন নিজে জানতে দেয়নি নূরকে। বর্ষসেরা শিক্ষার্থীরা সম্মাননা দেওয়া হবে আজ। আশমিনের প্রোগ্রাম দুপুরে হলেও আশমিন রাতে একবার যাবে সেখানে। আশমিনের মতে বউয়ের লেজ ধরে ঘোরা স্বামীদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। সে কখনো নিজের দায়িত্বের অবহেলা করে না। আশমিন সকাল সকাল জিমে গিয়েছে। ইদানিং সে নিজেকে নিয়ে চিন্তায় আছে। বউ তার দিকে খুব একটা নজরও দিচ্ছে না। ব্যাপারটা গুরুতর। এত মেন্টাল স্ট্রেস নিতে পারছে না সে। কোথায় সে হ্যান্ডসাম বরের সাথে চিপকে থাকবে তা না করে সারাক্ষণ লাঠি সোটা নিয়ে যুদ্ধ করার পায়তারা করে। সে ভালো করে এখনো কিছুই বলছে না। না হলে এতদিনে 2 বাচ্চার মা করে ঘরে বসিয়ে রাখতো। রাগে গজগজ করতে করতে ওয়াশরুমে চলে গেল আশমিন। সকালে ব্রেকফাস্ট টেবিলে এসে এক ভ্রু উঁচু করে ফেলল আশমিন। কামিনী চৌধুরী গুনগুন করতে করতে ব্রেকফাস্ট করছে। আমজাদ চৌধুরী এখনো নিচেই আসেনি। সানভি আর অমি ব্রেকফাস্ট করতে করতে নিজেদের মধ্যে কথা বলছে। আশমিনকে দেখে তারা দাঁড়িয়ে যায়। আশমিন ইশারায় বসতে বলে গম্ভীর গলায় বলল, আর কখনো খাবার ছেড়ে এভাবে দাঁড়াবে না। দুজনের মাথা নেড়ে সম্মতি দিলেন। মিনিট 2 পরে ঘুমে ডুলতে ডুলতে নূর এসে উপস্থিত হলো। দপ করে চেয়ারে বসে মাথা এলিয়ে দিল টেবিলে। অজানা কারণে তার খুব ঘুম পাচ্ছে। রাগের বশে তো সে সেই গ্লাসের পানি খেয়ে ফেলেনি তো। উফ, মাথা ধরে বসে রইল নূর। আশমিন নূরের দিকে নির্লিপ্ত চোখে চোখ রেখে খাবার মুখে পড়ছে। তীক্ষ্ণ চোখে নিজের দেওয়া চিহ্নগুলোতে চোখ বুলিয়ে আবারও খাওয়ায় মনোযোগ দিল। এত শান্তে মানে জ্বরের পূর্বাভাস। নূর টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। অমি নূরের দিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নিল। সানভি একটু পরপর লাজুক চোখে আশমিনের দিকে তাকাচ্ছে। আশমিনের খাওয়া শেষ পর্যায়ে আমজাদ চৌধুরী আর মায়া আন্টিও নিচে নেমে এলো। হালকা গোলাপি শাড়িতে দারুণ লাগছে তাকে। মায়া আন্টির ভেজা চুল দেখে চোখ বড় বড় করে তাকালো আমজাদ চৌধুরীর দিকে আশমিন। আমজাদ চৌধুরীও ব্রো কুঁচকে তাকালো ছেলের দিকে। এভাবে তাকানোর কি আছে? মায়ের ভেজা চুলের দিকে তাকিয়ে থমকে গেল কামিনী। কটমট করে তাকিয়ে রইল দুজনের দিকে। মায়া এসে আমজাদ চৌধুরীর বরাবর বসে পড়ে। কামিনী চৌধুরী গটগট করে চলে গেল সেখান থেকে। আশমিন আমজাদ চৌধুরীর দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, বিয়ে করবে না করে গড়াগড়ি খেয়ে কান্নাকাটি করছিলে। যে বিয়ে করিয়ে দিলাম অমনি মেন কাজটা সেরে ফেললে। আমজাদ চৌধুরী চারদিকে চোখ বুলিয়ে নিলেন। ভাগ্য ভালো আর কেউ শোনেনি। আশমিনের দিকে তাকিয়ে কটমট করে বলল, বাবা হই আমি তোমার। লাজ লজ্জা কি সব খেয়ে বসে আছো নাকি? বেয়াদব ছেলে একটা। বিয়েটা নকল, তাই এসব অবান্তর কথা বলা বন্ধ করো। আশমিন অবাক হওয়ার ভান করে বলল, তার মানে বিয়েটা আসল হলে সত্যিই বাসও সেরে ফেলতে? এই বয়সে এত ডেম্পারেট হওয়া ভালো না। আর আমাকে বেয়াদব নির্লজ্জ যাই বলো না কেন, আমার কিছুই যায় আসে না। কারণ আমি আমার বাবার মতোই হয়েছি। আমি নির্লজ্জ মানে সেও নির্লজ্জ। আর বিয়েটা আসলই ছিল। আমজাদ চৌধুরী হতভম্ব হয়ে বসে চলে যাওয়া দেখল। তার মাথায় একটা কথাই ঘুরছে, বিয়েটা আসল ছিল। নূর চোখ বন্ধ করে বাবা ছেলের কথা শুনছিল। আশমিনকে এখন তার শুধু একজন অসহ্য ভয়ঙ্কর মানুষই মনে হয়। চোখ খুলে আমজাদ চৌধুরীর দিকে একবার তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল নূর। শান্ত গলায় বলল, কিছু কথা ছিল আঙ্কেল। আমজাদ চৌধুরী ক্লান্ত চোখে তাকালো নূরের দিকে। নূর চোখ সরিয়ে নেয়। শান্ত গলায় বলল, আমি ডিভোর্স নিতে চাইছি। যেহেতু আমাদের বিয়ের কোনো ডকুমেন্টস নেই, সেহেতু মৌখিক তালাক দিলেই হবে। আমজাদ চৌধুরী চমকে উঠলেন। বয়ার্ত চোখে তাকালো নূরের দিকে। নূরের পিছনে আশমিন দাঁড়িয়ে শান্ত চেহারায় ভয়ঙ্কর চোখে তাকিয়ে আছে সে। সানভি অসহায় চোখে তাকালো আশমিনের দিকে। আশমিন ঠান্ডা গলায় হুঙ্কা দিয়ে বলল, সানভি পরিমরি ভাইয়ে দৌড়ে গিয়ে একটা হকি স্টিক এনে দিল আশমিনের হাতে। নূর ব্রৌ কুঁচকে তাকিয়ে আছে আশমিনের দিকে। মুহূর্তে ডাইনিং টেবিল চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। নূর সোয়াল শক্ত করে তাকিয়ে আছে ভাঙাচোরা কাছের দিকে তাকিয়ে। এটা তার মায়ের হাতে কেনা। মায়ের স্মৃতি এভাবে নষ্ট হতে দেখে রাগে কষ্টে মুখ লাল হয়ে গেল নূরের। চোখ বন্ধ করে হাত মুঠ করে নিজেকে সামলাতে চেষ্টা করলো। আশমিন হকি স্টিকটা সানভির হাতে দিয়ে নূরের সামনে এসে দাঁড়ায়। শক্ত হাতে নূরের মুখ নিজের দিকে ঘুরিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আরেকবার এই কথা মুখ থেকে বের করলে এই টেবিলের জায়গায় তুই থাকবি, আর হকি স্টিকের জায়গায় আমি। কিভাবে ভাঙব তা সবার সামনে বলতে চাইছি না। নূরের মুখ ছেড়ে দিয়ে শান্তভাবে বেরিয়ে গেল আশমিন। বাপ থেকে মনে হচ্ছে এখানে কিছুই হয়নি। নূর হনহন করে নিজের রুমে চলে গেল। আমজাদ চৌধুরী আর মায়া আন্টি চুপচাপই বসে আছে। আমজাদ চৌধুরীকে মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখে তার কাছে এলেন মায়া আন্টি। নরম গলায় বলল, চিন্তা করবেন না, রাগ উঠেছে তাই এমন করেছে। মাথা ঠান্ডা হয়ে গেলেই ঠিক হয়ে যাবে। এমনিতেই আমজাদ চৌধুরীর মাথা গরম ছিল। মায়ের কথা শুনে আগুনে ঘি ঢালার মতো অবস্থা।
সে আগুন চোখে তাকালো মায়ার দিকে, শক্ত করে বাহু চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, নাটক করছো? বউ সাজতে চাইছো? কান খুলে শুনে রাখো, এ বাড়িতে কয়েকদিনের মেহমান তুমি। নিজের সীমার মধ্যেই থাকো, আমার কাছে গেসার চেষ্টাও করবে না। আর সবাইকে বেজা চুল দেখিয়ে কি প্রমাণ করতে চাইছো? আমি খুব আদর করেছি তোমায়? ছি, নোংরা মেয়ে মানুষ কোথাকার। আমার পরিবার থেকে দূরে থাকো, সময় হলে আমি নিজে তোমাকে রাস্তায় ছুঁড়ে ফেলবো। মায়া চলচল চোখে তাকিয়ে আছে আমজাদ চৌধুরীর দিকে, হাতটা ব্যথায় নীল হয়ে গেছে। কাল তো সব ঠিকই ছিল, আজ হঠাৎ করে কি এমন হলো? মায়া দরা গলায় বলল, আপনি এসব কি বলছেন? আমি তো শুধু আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্যই বলেছিলাম। আমজাদ চৌধুরী তেতে উঠলেন, কর্কশ গলায় বলল, আমি চেয়েছি তোমার কাছে সান্ত্বনা? একদমই আমার কাছে গ্যাসার কোনো চেষ্টাই করবে না, অসহ্য লাগে আমার তোমাকে। মায়ার বাহু ছেড়ে গটগট করে চলে গেল আমজাদ চৌধুরী। মায়া অশ্রুসিক্ত চোখে তাকিয়ে দেখল তার চলে যাওয়া। কামিনী চৌধুরী রুমে বসে ক্রূর হাসল। টাকার ব্যবস্থা করা হয়ে গেছে, কাল অথবা পরশু টাকা হাতে পাবে, তখন সে নিজের আসল চাল চালবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে এসে নূরের মন খানিকটা ভালো হয়ে গেছে। অন্যান্য শিল্পীরা এখন পারফর্ম করছে। মন ভালো হলেও আশ্বিনের উপর রাগটা 16 আনাই আছে। পার্কিংয়ে আশ্বিনের গাড়ি বহর দেখে বাঁকা হাসল নূর। কালো মার্সিডিজটা আশ্বিনের অসম্ভব প্রিয়, এটা ছাড়া সে কোথাও যায় না। গাড়িতে একটা স্ক্র্যাচ পড়লেও আশ্বিন মাথা ঠিক রাখতে পারে না। ট্যুর হেসে নূর তার জন্য বরাদ্দকৃত রুমে চলে যায়। নূরের সাথে একজন মেল সিঙ্গার পারফর্ম করছে। আশ্বিন তীক্ষ্ণ চোখে সব কিছু দেখছে। নূরকে ঠিক একটা বারবি ডলের মতো লাগছে। বউ সুন্দরী হলো অনেক জ্বালা, সেখানে মন্ত্রী হয়েও কোনো লাভ নেই। বউয়ের কাছে পাত্তা পাওয়া যায় না। ফুতুলের মতো একটা বউ তার, সারাক্ষণ কোলে না নিয়ে ঘুরে এখানে বসে মুরগির মতো জিমাতে হচ্ছে। বিরক্তিতে মুখ তেতো হয়ে গেল আশ্বিনের। কনসার্ট শেষ হলো রাত 2টায়। আশ্বিন ভার্সিটি চত্বরে ছেলেদের সাথে কথা বলছে। নূরের গাড়ি এসে আশ্বিনের সামনে থামলো। নূর হাতে হকি স্টিক নিয়ে দাঁড়িয়ে আছে, পাশে বিরস মুখে অপি দাঁড়িয়ে। নূর 2 আঙ্গুল দিয়ে স্যালুট দেখিয়ে ধুম করে আশ্বিনের গাড়ির গ্লাস ভেঙে ফেলল। ছেলেরা দৌড়ে যেতে চাইলে আশ্বিন ইশারায় থামিয়ে দেয়, তোরা মিডিয়া সামলা, এদিকে যেন কেউ না আসে। ছেলেগুলো মাথা নেড়ে চলে গেল। নূর সবগুলো গ্লাস ভেঙে ক্ষান্ত হয়নি, পুরো গাড়ি অচল করিয়ে ক্ষান্ত হয়েছে। আশ্বিন 2 হাত বাস করে শান্ত চোখে তাকিয়ে আছে নূরের দিকে। নূর ক্রোধ হেসে আশ্বিনের কাছে এসে দাঁড়ালো। ময়লা ঝাড়ার মতো হাত ঝেড়ে ফিসলে গলায় বলল, হিসাব বরাবর মন্ত্রী সাহেব। উইশ ইউ এ ভেরি নাইস জার্নি টু নাইট। সকাল থেকে কামিনী চৌধুরীকে খুব খুশি খুশি লাগছে। নূর তীক্ষ্ণ চোখে সব কিছু অবলোকন করছে। মায়া বেগম নিজের মতোই কাজ সেরে যাচ্ছেন। বিয়ের পর থেকে কিচেন সেই সামলায়। এখন আর শেফের রান্না না খেয়ে সবাই তার হাতের রান্নাই খায়। তবে কামিনী চৌধুরীর খাবার শেফ রান্না করে। আশ্বিন আজ সপ্তাহখানেক হলো কানাডা গিয়েছে। কিছু জরুরি কাজে আটকে যাওয়ায় আর কয়েকদিন থাকতে হবে। নূরের সাথে কয়েকদিন কথা হয়নি তার। কামিনী চৌধুরী নূরকে 400 কোটি টাকা ফিরিয়ে দিয়েছে কাল। সেই সাথে আর এস কোম্পানি থেকে শেয়ারের একটা পোশাক কারখানা তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। পৈতৃক সূত্রে সে এই কারখানা পেয়েছে, আর এস কোম্পানিতে তার শেয়ার নেই। কামিনী চৌধুরী দাঁতে দাঁত চেপে মেনে নিয়েছে সব। কোথায় 4000 কোটি টাকার ইন্টারন্যাশনাল কোম্পানি, আর কোথায় 50 কোটি টাকার সামান্য একটা কারখানা। আজ ছুটির দিন, শুক্রবার কেউ অফিসে যায় না। আমজাদ চৌধুরী নিজের রুমে রেস্ট নিচ্ছে। মায়া বেগম রুমে সে থাকে। কয়েকবার কামিনী চৌধুরীর কাছে যেতে চাইলেও কামিনী চৌধুরী তাকে রুমে ঢুকতে দেয়নি। মায়া বেগমের সাথে তার সম্পর্ক আগের মতোই আছে, কেউ কারোর সাথে খুব একটা কথা বলে না। আশ্বিনের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছে আমজাদ চৌধুরীর। 4 বছর বয়স থেকে আশ্বিন হোস্টেল থেকে পড়াশোনা করেছে। কামিনী ছোটবেলা থেকে আশ্বিনের প্রতি ছিল উদাসীন। জীবনের 20টা বছর সেই হোস্টেলেই কাটিয়েছে। তবুও আমজাদ চৌধুরীর সাথে তার সম্পর্ক ছিল বন্ধুর মতো। আজ এত কাছে থেকেও তাদের মধ্যে 1000 মাইলের দূরত্ব। ড্রয়িং রুমে বসে অফিসের কিছু কাজ করছে নোট। অমি কিছু হিসাব বুঝিয়ে দিচ্ছে তাকে। আজ আশ্বিনের দেশে আসার কথা। সেদিনই এরকম দেখতে আরেকটা গাড়ি নিয়ে এসেছে আশ্বিন। কলিং বেলের শব্দে কামিনী চৌধুরী এক প্রকার দৌড়ে গিয়ে দরজা খুললেন। মেয়েটগুলো হাঁ করে তাকিয়ে আছে কামিনী চৌধুরীর দিকে। দরজার বাহিরে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে কামিনী চৌধুরীর মুখ চকচক করে উঠল। তাকে জড়িয়ে ধরে কুমিরের কান্না কাঁদতে লাগলো। নূর চোখ মুখ কুঁচকে সেদিকে তাকিয়ে আছে। ছেলেটার চেহারা দেখা যাচ্ছে না। অমি নিষ্প্রাণ চোখে তাকিয়ে রইল কামিনী চৌধুরীর দিকে। কামিনী চৌধুরীর কান্নার আওয়াজ শুনে আমজাদ চৌধুরীও বেরিয়ে এসেছে। কামিনীকে শান্ত করে বুক থেকে সরাতে কেঁপে উঠল অমি। অপলক চোখে তাকিয়ে রইল সেদিকে। এ যেন তারই প্রতিচ্ছবি। নূর একবার দেখে আবারও নিজের কাজে মন দিল। সেদিকে চোরা চোরা চোখে তাকালো আমি। নূরের কোনো প্রতিক্রিয়া না দেখে অবাক হলেও কিছু বলল না। 2 ঘন্টা পর। 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 2 ঘ
মনে মনে করুণা হলো তার সহধর্মিনীর জন্য। পদে পদে হেরে নিজেকে উন্মাদ করে চলছে। এর পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর। ছেলেটাকে নিয়ে ভিতরে আসলো কামিনী। ছেলেটা দেখতে অমির মতো হলেও অমি থেকে তার গায়ের রং অনেকটাই উজ্জ্বল। কামিনী চৌধুরী শয়তানি হেসে নূরের বরাবর এসে বসল। সবাইকে উদ্দেশ্য করে বলল, সবার মনে অনেক প্রশ্ন, তা আমি জানি। তার আগে পরিচয় করিয়ে দিই। এ হচ্ছে আশিয়ান শিকদার, শিকদার আম্পায়ারের একমাত্র উত্তরাধিকারী, রাফসান শিকদারের ছেলে। আশিয়ান এক দৃষ্টিতে তাকিয়ে আছে অমির দিকে। দেখতে তার মতো ছেলেটা কে বুঝতে আর বাকি নেই তার। কাউকে কিছু না বলে সে অমিকে শক্ত করে জড়িয়ে ধরল। অমি অবাক হলেও কিছু বলল না। কামিনী চৌধুরী মুখ কুঁচকে সেদিকে তাকিয়ে আছে। নূর আবার আয়েশ করে বসল। অমি নিজেকে ছাড়িয়ে নিল আশিয়ানের থেকে। চোখের পানি লুকিয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। প্রায় 20 জন গার্ড সহ বাড়িতে ঢুকলো আশমিন। সারি সারি লাগেজগুলো রেখে গার্ডগুলো নিজেদের জায়গায় দাঁড়িয়ে পড়ল। আশমিন ক্লান্ত গা এলিয়ে দিল সোফায়। নূরের কাঁধে মাথা রেখে ন্যাকা গলায় বলল, আই মিস ইউ বউ। তোমাকে ছাড়া থাকতেই পারছিলাম না জানো, তাই তাড়াতাড়ি চলে এসেছি। নূর ক্লান্ত শ্বাস ছাড়ল। না, এই লোকের অসহ্য কারবার শেষ হবে না। নূর ভালো বউদের মতো সংসার করতে পারবে। আশমিন কি কিছু না বলে আশিয়ানের দিকে তাকালো নূর। সে আপাতত কামিনী চৌধুরীর পাশে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে নূর আর আশমিনের দিকে। নূর সেদিকে পাত্তা না দিয়ে গম্ভীর গলায় বলল, আপনার পরিচয়? কামিনী চৌধুরী কর্কশ গলায় বলল, এ মেয়ে, একটু আগে কি বললাম শুনতে পাওনি? না, আমি সবার কথায় কান দেই না। রাস্তার কুকুরও ঘেউ ঘেউ করে, তাই বলে তা মনোযোগ দিয়ে শুনতে হবে তার তো কোনো মানে নেই। আমি আপনার সাথে কোনো কথা বলছি না মিসেস চৌধুরী। পরের বার আমার কথায় বাম হাত ঢুকানোর চেষ্টাও করবেন না। আই ডোন্ট লাইক ইট। কামিনী চৌধুরী কটমট করে তাকালো নূরের দিকে। আশিয়ান ইশারায় তাকে শান্ত হতে বলে। নূরের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আমি আশিয়ান শিকদার, রাফসান শিকদারের ছেলে। আশমিন নূরের কাঁধ থেকে মাথা তুলে সোজা হয়ে বসল। তীক্ষ্ণ চোখে তাকালো আশিয়ানের দিকে। নূর শান্ত চোখেই তাকালো। উঠে গিয়ে রাফসান শিকদারের কাউচে বসে পায়ের উপর পা তুলে গম্ভীর গলায় বলল, প্রুফ? আশিয়ান নড়ে চড়ে বসল। জোর গলায় বলল, ডিএনএ টেস্ট করিয়ে দেখতে পারো। কানাডায় আমার আম্মুর সাথে সম্পর্ক ছিল তোমার বাবার, সেখানেই আমার জন্ম। আমজাদ চৌধুরী আর মামুনি সাক্ষী আছেন, চাইলে তাদের জিজ্ঞেস করতে পারো নূর। নূর ক্রোধ হাসল। আশমিন শান্ত চোখে তাকিয়ে আছে নূরের দিকে। নূর মলিন চোখে তাকালো আশমিনের দিকে। আশমিন চোখ সরিয়ে নেয়। এ তো একদিন হওয়ারই ছিল। নূর আশিয়ানের দিকে তাকিয়ে তাচ্ছিল্য গলায় বলল, আমার বাবার এক রাতেই বেড পার্টনার ছিল তোমার মা। তার জন্য তাকে 1 কোটি টাকা পেমেন্টও করা হয়েছে। আর আপনার মা আমার বাবার সুযোগ নিয়েছিল। তার বেহায়াপনার ফল হচ্ছেন আপনি, যাকে বলে অবৈধ সন্তান। কোনো অবৈধ সন্তান কি করে রাফসান শিকদারের উত্তরাধিকারী হতে পারে? নিজের অবস্থান বুঝতে শিখুন মিস্টার আশিয়ান, লোকে শুনলে হাসবে যে। আশিয়ান চোয়াল শক্ত করে তাকিয়ে আছে নূরের দিকে। এই মেয়েকে 2 আঙ্গুলে পিষে দেওয়া তার 2 মিনিটের ব্যাপার। নিজের হিংস্রতা এই মুহূর্তে বাহিরে আনতে চাইছে না সে। কামিনী চৌধুরী বাঁকা হাসল। সে জানত নূর এমন কিছুই করবে। আশিয়ানকে হালকাভাবে নেওয়া তাদের মোটেই উচিত হচ্ছে না। দুবাইয়ের নামকরা মাফিয়া সে। শিকদারের এই অর্থ সম্পদ তার হাতের দুলুর মতো। কিন্তু সে শিকদারদের মৃত্যু চায়। তার মায়ের মৃত্যুর বদলা নেওয়ার জন্যই তার এখানে আসা। চাইলে এই মুহূর্তে সবাইকে মেরে ফেলতে পারে সে, কিন্তু এত সহজে মৃত্যু এদের দিবে না আশিয়ান। ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যন্ত্রণা দিবে এদের। তার কাছে মৃত্যু খুবই সামান্য শাস্তি। সত্যিটা জানানো ছিল তাই জানালাম। অনেক তো আয়েশ করলে, এবার না হয় বাবার জারজ সন্তানের সাথে হালকা মোকাবেলা হয়ে যাক। আশমিন শব্দ করে হেসে উঠল। আশিয়ান আর কামিনী চৌধুরীর দিকে তাকিয়ে ক্রোধ হেসে বলল, কেন নয় মিস্টার মাফিয়া, আপনার অপেক্ষায় আমার চোখের নিচে কালি পড়ে গেছে। এত অপেক্ষা তো আমি আমার বউয়ের জন্যও করিনি। এসেছেন কয়েকদিন ঘুরুন ফিরুন, যা হওয়ার তা না হয় পরে হবে। দেখা গেল আর সুযোগই পেলেন না বাংলাদেশ দেখার। কয়েকদিন রেস্ট নিন, এখন আপনি আসতে পারেন। আমার খুব প্রেম পেয়েছে, এই মুহূর্তে বউ দরকার। আমি আবার প্রেম চেপে রাখতে পারি না। আসো তো বউ। কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে নূরকে টেনে উপরে নিয়ে গেল আশমিন। আমি কোনো দিকে না তাকিয়ে সোজাই বেরিয়ে গেল বাসা থেকে। আশিয়ান আয়েশি ভঙ্গিতে বসে বাঁকা হাসল। ইন্টারেস্টিং কিছু হবে এবার। আশমিন নূরকে নিজের রুমে এনে দরজা বন্ধ করে দিল। নূর শয়তানি হেসে তাকিয়ে আছে আশমিনের দিকে। আশমিন কিছু বলতে যাবে তার আগে নূর অগ্রাসীভাবে আদর করতে লাগলো আশমিনকে। আশমিন থমকে গেল। মাথার মধ্যে সব কিছু তালগোল পাকিয়ে গেছে। ঠোঁটে হালকা ব্যথার আবির্ভাব হতে 2 লাফে দূরে সরে গেল। তুমি এভাবে একজন গণ্যমান্য মন্ত্রীর ইজ্জত লুটে নিতে পারো না।
আমার এত বড় সর্বনাশ করো না নূর, আমি জনগণের কাছে মুখ দেখাতে পারবো না। এখনো বউয়ের সাথে বাসরটাও করা হয়নি। নূর কটমট চোখে তাকালো আশমিনের দিকে। আশমিন 2 হাত দিয়ে মুখ ঢেকে দাঁড়িয়ে আছে। নূর একটা বালিশ ছুঁড়ে মারলো আশমিনের দিকে, রাগী গলায় বলল, এমন করলে আর বাসর করাও হবে না। এত নাটক করেন কিভাবে, অসহ্য মানুষ একটা। কনফারেন্স রুমে মুখোমুখি বসে আছে আশমিন আর নূর। তার পাশে আমজাদ চৌধুরী, অমি আর সানভি বসে আছে। সবার মুখে চিন্তার ছাপ থাকলেও নূর স্বাভাবিকভাবেই কিছু একটা ভেবে যাচ্ছে। আজ সকাল থেকে শেয়ার বাজারে তাদের শেয়ারের রেট কমেছে। এভাবে চলতে থাকলে কোম্পানি অনেক লসের মুখে পড়বে। বড় বড় কোম্পানিগুলো তাদের প্রোডাক্ট কম দামে ছেড়ে দিচ্ছে। সবাই কোম্পানিতে ইনভেস্ট করছে আর এস কোম্পানি, তাই আজ সবাইকে মিটিংয়ে ডেকেছে নূর। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের এমডি হিসাবে আশমিন আর আমজাদ চৌধুরী এখানে উপস্থিত হয়েছে। আজ একটা সমাবেশ আছে তার। এভাবে বসে থেকে সময় নষ্ট করার সময় নেই। বিরোধী দল আজ একটা ঝামেলা পাকাবে, সেভাবে প্রস্তুতি নিয়ে যাচ্ছে। আবার এক বেয়ারিশ বাঁধর সানা এসে জুটেছে। না, আর ভালো হওয়া হলো না। আফসোসের শীষ তুলল আশমিন। চৌধুরী প্রচুর ক্ষেপে আছে কামিনী চৌধুরীর উপর। প্রথম দফায় লাগাম টেনে ধরলে বুড়ো বয়সে এসব দেখতে হতো না। আশমিন সপ্তমবারের মতো হাই তুলে জোরে বলল, আস্তাগফিরুল্লাহ। আমজাদ চৌধুরী ব্রৌ কুঁচকে তাকালো ছেলের দিকে। আশমিন সরল হেসে বলল, নতুন বর যে, কী খবর আপনার? দিনকাল কেমন চলছে? আমজাদ চৌধুরী বিরক্ত হয়ে চোখ সরিয়ে নিল। নূর অমিকে কিছু কাজ বুঝিয়ে দিয়ে নিজের কেবিনে দেখা করতে বলল। অমি মুচকি হেসে সায় জানিয়ে চলে গেল। হঠাৎই আশমিন গম্ভীর গলায় নূরকে ডাকল, নূর, কি হয়েছে? তুমি আশিয়ানের কথা আগে থেকেই জানতে? শীতল গলায় বলল। আশমিনের প্রশ্নের তপ্ত শ্বাস ছাড়ল নূর। বলার গলায় বলল, না, কিছুদিন আগেই জেনেছি। মামাকে ভুল বুঝো না নূর, আমরা সবাই পরিস্থিতির শিকার। সল শক্ত হয়ে গেল নূরের। শক্ত গলায় বলল, না মন্ত্রী সাহেব, আমরা আপনার মায়ের লোভে শিকার, আপনার মায়ের হিংসার শিকার, আপনার মায়ের জেদের শিকার। আপনার মায়ের পাপকে পরিস্থিতির উপর চাপিয়ে দিবেন না। আশমিনের চোখে গোলাটে হয়ে গেল। মলিন গলায় বলল, আমাকে ঘৃণা করো নূর? নূর থমকালো। উত্তর না দিয়ে শান্ত দৃষ্টিতে তাকালো আশমিনের দিকে। আশমিনও মলিন হাসল। চোখ বন্ধ করে আমজাদ চৌধুরীকে উদ্দেশ্য করে বলল, আমি মিসেস চৌধুরীকে কিভাবে ক্ষমা করবো আব্বু? সে যে আমার মমতাবয়ী মায়ের খুনি। তার মধ্যে বাস করা আমার আম্মুকে সে মেরে ফেলেছে। সে এখন শুধু কামিনী চৌধুরী, তার আর কোনো পরিচয় নেই। বিশাল কনফারেন্স রুমে 3 জন মানুষের নীরবতা তাদের হারানোর বিশালতা জানিয়ে দিচ্ছে। এত কিছুর পরেও তুমি তাকে এভাবে এত ভালোবাসো আব্বু? আমজাদ চৌধুরী হাসল। ছেলের দিকে তাকিয়ে ক্লান্ত গলায় বলল, তোমরা তার বিনাশিনী রূপকেই চেনো, আর আমি তাকে নিজের একমাত্র কাছের মানুষ হিসাবে চিনি, যে বিদেশের মাটিতে আমার একমাত্র আশ্রয় ছিল। আমার কান্নায় সে কাঁদত, আমার হাসিতে সে হাসত, আমার উদাসীনতায় সে বিষণ্ণ হয়ে যেত। আমার খারাপ সময়ে 1 মিনিটের জন্য আমার হাত ছাড়েনি। তার প্রতিশোধের আগুনে উন্মাদ হওয়ায় আমি কিভাবে তার হাত ছেড়ে দিতাম বলো? তোমার মাতার জায়গায় ঠিক, আবার তোমরা তোমাদের জায়গাও সঠিক, তবে যা ঘটেছে তা ঠিক নয়। আমি শুধু তোমাকে একটা কথাই বলতে পারি বাবা, তোমার আম্মু যতই অন্যায় করুক না কেন, আমি তাকে ভালোবাসি। আমার এই ছোট্ট জীবনের চেয়েও বেশি ভালোবাসি। সে আমার বেঁচে থাকার অনুপ্রেরণা, যাকে দেখে আমার আরও একটা জীবন বেঁচে থাকতে ইচ্ছে করে। তাকে ভালোবেসে নিজের ভিতর নিজের অনুভব করতে পারি না আমি। আমার পুরোটা জুড়েই শুধু চেয়ে। তুমি হয়তো ভাবছো আমি কেন তোমার মাকে সঠিক পথে নিয়ে এলাম না, তাহলে শোনো। তোমার মা বেঁচে আছে প্রতিশোধের তাগিদে। রাফসান ভাই তার নিজের কর্মফল ভোগ করেছে, ভাবিও বাদ যায়নি, কামিনীও করবে। এক সময়ের আঘাতগুলোই কামিনী এখন ফিরিয়ে দিচ্ছে। সে সুস্থ নয় আব্বু, আমি জানি। সামনে ঝড় আসছে, সামনে নিতে পারবে আমি জানি। যাকে ভালোবাসবে তাকে শত চেষ্টার পরেও ঘৃণা করতে পারবে না, হোক সে উন্মাদ, পাগল, ভয়ঙ্কর অপরাধী। আর এখানেই আমার ব্যর্থতা। অতীত খুঁজতে যেও না বাবা, অতীত খুঁজতে গেলে আমাকে হারাবে। আমজাদ চৌধুরী নিঃশব্দে চলে গেলেন। নূর আমজাদ চৌধুরীর কোনো কথাই বুঝতে পারেনি কি এমন করেছিল তার বাবা, যার জন্য কামিনী চৌধুরী আজ এভাবে হিংস্র হয়ে উঠেছে। এত ক্ষমতা, এত টাকা আভিজাত্য দিয়ে কি হবে, যেখানে দম বন্ধ হয়ে আসে? চারদিকে শুধু কষ্টের হাতছানি। সানবি নক করে বলল, সবাই চলে এসেছে ম্যাম, ভেতরে পাঠিয়ে দাও। ওকে। সানবি চলে যেতে সোজা হয়ে বসলো আশমিন। নূর পেপারগুলো চেক করে আশমিনের দিকে এগিয়ে দিল। অফিসের মধ্যে কি শুরু করলে? এখানেও লাভ লেটার দিতে হবে? তোমাকে নিয়ে তো আর পারি না। কেন যে এত ভালোবাসো আমাকে? হয়ে গেছে, দাঁতে দাঁত চেপে বলল। আশমিন হতাশার শ্বাস ফেলে বলল, হলো আর কই, তুমি তো সুযোগই দিলে না। এরকম একটা বউ রেখে আমি শুকিয়ে মরছি।
দেখো, এইমাত্র 2 গ্রাম শুকিয়ে গেলাম। আল্লাহকে ভয় করো নূর। এমন জনদরদি মন্ত্রীকে তুমি বউশূন্যতায় শুকিয়ে মারছ। আল্লাহ সহ্য করবে না, এখনো সময় আছে। পাশের রুমে চলো, বাসর দিনটা সেরে ফেলি। নূর চিৎকার করে বলল, চুপ করুন তো অসভ্য লোক। আপনার মুখে আমি ফিন মেরে দিব। সারাক্ষণ আজে বাজে কথা। আরেকটা কথা বললে বেইলি রোডে দাঁড় করিয়ে আখের রস বিক্রি করাবো। তখন মনে ভরে জনসেবা করবেন আর নিজেকেও ভিজিয়ে রাখবেন। অশ্লীল কোথাকার। নূরের রক্তিম পেজ দেখে আসমিন আর কিছুই বলল না, তাড়াতাড়ি ফাইল দেখায় মনোযোগ দিল। আপনাদের এখানে ডাকার কারণ আপনারা সবাই জানেন। নিয়ম অনুযায়ী আপনারা আমাদের সাথে করা চুক্তি ভঙ্গ করেছেন। আমাদের কোম্পানিকে ইনফর্ম না করে নিজেদের প্রোডাক্ট নির্ধারিত মূল্যের চেয়ে অর্ধেক দামে ছেড়ে দিয়েছেন। কন্ট্রাক্ট পেপারে উল্লেখ আছে যে কোনো বড় ধরনের সিদ্ধান্ত নেওয়ার হলে সবার মতামত নিয়ে নিতে হবে। চেয়ারম্যান যা সিদ্ধান্ত নেবে তাই হবে। আপনাদের কোম্পানি আবার কোম্পানির আন্ডারে আছে। আমাকে না জানিয়ে প্রোডাক্ট লঞ্চ করে দিয়েছেন। তাই আজ থেকে আপনারা আর এসএস কোম্পানি থেকে কোনো কাঁচামাল পাবেন না। আমাদের কোম্পানি থেকে আপনাদের আলাদা করে দেওয়া হলো। আগামী 10 দিনের মধ্যে আমাদের সমস্ত ইনভেস্টমেন্ট ব্যাক দিবেন। সবার কপালে সূক্ষ্ম ঘামের রেখা দেখা দিয়েছে। নূরের তেজি মুখের দিকে তাকিয়ে কথা বলার সাহস হচ্ছে না কারো। অমি সবার হাতে একটা করে নোটিশ ধরিয়ে দিল। এতগুলো টাকা একসাথে ফিরিয়ে দেওয়া কোনোভাবেই সম্ভব না। আসিয়ানের হুমকিতে পড়েই তারা প্রোডাক্ট কম দামে বাজারজাত করেছে। প্রথমেই এত লস, এখন এত টাকা। ম্যাডাম, আমরা জানে মারা যাব, একটু দয়া করুন। আমরা নিরুপায় হয়ে এই কাজটা করে ফেলেছি। লোকটা সব কিছু খুলে বলল নূরকে। আপনাদের আমাদের সাথে আলোচনা করা উচিত ছিল। ফ্যামিলির উপর রিস্ক হয়ে যেত ম্যাডাম। আপনার বাবার সাথে থেকে আমরা বিজনেস করেছি, কখনো এমন হয়নি। আশ্বিন গম্ভীর গলায় বলল, যা হওয়ার হয়ে গেছে। প্রোডাকশন কয়েকদিন বন্ধ রাখুন। কয়েকদিন পরে নতুন করে আগের দামে মাল বাজারজাত করবেন। আপনাদের লস পুষিয়ে দেওয়া হবে। সবাই সন্তুষ্ট হলেও নূর হতে পারল না। তবুও চুপ করে সম্মতি দিল। আশ্বিন নূরের মনোভাব বুঝতে পারে। সবাই বেরিয়ে যেতে শান্ত গলায় বলল, আমাদের ব্যক্তিগত শত্রুতার জন্য তারা কেন ভুগবে নূর? সব কিছুর দায় আমাদের। ঠান্ডা মাথা রাখো, কিছুতেই মাথা গরম করবে না। এমনকি আমি এই মুহূর্তে তোমাকে চুমু খেলেও না। কথা শেষ করে নূরের অদরে অদর মিলিয়ে দিয়েছে আশ্বিন। হাত পা ছোড়াছুড়ি করেও যখন কাজ হলো না তখন শান্ত হয়ে গেল নূর। নিজেও হালকা জড়িয়ে ধরল আশ্বিনকে। নূরের আলিঙ্গনে উন্মাদ হয়ে গেল আশ্বিন। এক হাতে সুইচ টিপে সমস্ত রুমের ইলেকট্রিসিটি বন্ধ করে দেয়। কোমর টেনে নূরকে নিজের সাথে চেপে ধরে কোলে বসিয়ে দিল। 20 মিনিট পর দরজা নক করলো সানভি। ততক্ষণে সব কিছু অনেকটা হাতের বাহিরে চলে গেছে। ঘন ঘন শ্বাস টেনে নিজেকে শান্ত করার চেষ্টা করলো আশ্বিন। নূরের অবস্থা নাজেহাল। আশ্বিনের শুভ্র পাঞ্জাবি ফ্লোরে লুটোপুটি খাচ্ছে। নূরকে কোলে তুলে পাশের বিশ্রামের জন্য বরাদ্দকৃত রুমের দিকে অগ্রসর হলো আশ্বিন। বেডে শুইয়ে দিয়ে এলোমেলো চুলগুলো হাত দিয়ে ঠিক করে দেয়। পোশাক ঠিক করে দিয়ে নেশালো গলায় বলল, যেতে হবে বউ, আজ রাতটা আমাদের হবে। আর কোনো দূরত্ব চাই না আমি। আই নিড ইউ ব্যাডলি। নূর চোখ বন্ধ করে আছে। আশ্বিন নূরের ঠোঁটে হালকা চুমু খেয়ে বলল, এখানে কিছুক্ষণ থাকো, আমি আসছি। রাতে দেখা হবে। অপেক্ষা করবে তো আমার জন্য? নূর জড়িয়ে ধরল আশ্বিনকে। দৃঢ় গলায় বলল, করব। হালকা হেসে বেরিয়ে গেল আশ্বিন। পাঞ্জাবি গায়ে দিয়ে নিজেকে পরিপাটি করে বেরোলো রুম থেকে। সানভি মুখ লটকিয়ে দাঁড়িয়ে আছে। আশ্বিন সেদিকে পাত্তা না দিয়ে সরাসরি সিসিটিভি কন্ট্রোলের রুমে চলে যায়। কিছু ফুটেজ ডিলিট করে গটগট করে বেরিয়ে গেল অফিস থেকে। সানভি দৌড়ে এলো আশ্বিনের পিছু। আজকে সারা রাত তুমি সুইমিং পুলে দাঁড়িয়ে থাকবে শান, এটা তোমার শাস্তি। সানভি অবাক হয়ে গেল। বয়ার্ত গলায় বলল, আমি কি করেছি স্যার? আশ্বিন কটমট করে তাকালো সানভির দিকে। দাঁতে দাঁত চেপে বলল, তোমার ভবিষ্যৎ প্রজন্মকে পৃথিবীতে আসতে বাধা দিয়েছ। এত বড় সাহস তোমার? না, সুইমিং পুলে না হয় হাতির ঝিলে নর্দমায় দাঁড়িয়ে থাকবে সারা রাত। আমি নিজেই পাহারা দিব তোমাকে। সানভির মুখটা কাঁদো কাঁদো হয়ে গেল। সে বুঝতেই পারছে না সে কি এমন ভুল করে বসেছে। উত্তরায় বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে। আসবেন সেখানে চিফ গেস্ট। সিটি কর্পোরেশন মেয়র সহ কয়েকজন এমপিও সেখানে উপস্থিত আছে। আশ্বিনের গাড়ি বহর ঢুকতে সাংবাদিকরা হামলে পড়ল। সানভি ড্রাইভারের পাশের সিটে মুখ কুঁচকে বসে আছে। মেয়ে হলে এতক্ষণে সে কেঁদে বাসিয়ে দিত। আশ্বিনের সেদিকে ধ্যান নেই। সে ব্যস্ত ভঙ্গিতে ফোনে কারোর সাথে কথা বলে যাচ্ছে। কয়েকজনকে পাওয়া গেলেও বাকিদের খোঁজ এখনও পাওয়া যায়নি। পুলিশ আর গোয়েন্দা বিভাগের সাথে আশ্বিন নিজের লোকদেরও লাগিয়ে দিয়েছে, কিন্তু ফলাফল শূন্য। প্রায় 75 জন মেয়ে নিখোঁজ। বাকিদের এরকম কোনো রেকর্ড নেই। আশ্বিন পুলিশের উপর চাপ সৃষ্টি করে রেখেছে। আজকে সমাবেশ শেষে এই নিয়ে একটা মিটিং আছে। আশ্বিনের গাড়ি থামতে বাহাদুর তার টিমসহ পুরো গাড়ি ঘেরাও করে ফেলল।
প্রয়োজনের তুলনায় আজ অনেক বেশি সিকিউরিটি দেওয়া হচ্ছে আশমিনকে। রাজনীতিবিদদের উপর এরকম জনসমাগমে সবচেয়ে বেশি হামলা হয়। আশমিনের উপর রাগটা কমিয়ে এসেছে নূরের। আশমিন কানাডা থাকা অবস্থায় আমজাদ চৌধুরী তাকে সব কিছু খুলে বলেছে। কামিনী চৌধুরীর করা কীর্তি আর আশিয়ান অমির ব্যাপারে সব জানে নূর। বাকরুদ্ধ হয়ে শুনেছিল সব, তাই আশিয়ানকে দেখে সে অবাক হয়নি। আর তাকে সাহায্য করেছে কামিনী চৌধুরী। উদ্দেশ্য ছিল শুধু নূরকে আশমিনের জীবন থেকে সরানো। এতটা ঘৃণা কেন করে কামিনী চৌধুরী উত্তর পায়নি নূর। সানভি সময় মতো না পৌঁছালে আশমিনের রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়ে যেত সেদিনই। সেই মুহূর্তে মাথায় ঘুম চেপে গিয়েছিল নূরের। এখনও অনেক কিছু খোলাসা হওয়ার বাকি। সব কিছু শুনে নিজেকে শান্ত করছে নূর। মনে মনে প্রতিজ্ঞা করছে কামিনীকে বুকে প্রথমে গুলিটা সেই করবে। শুধু সময়ের অপেক্ষা। সে নিজেও চায় জীবনটাকে গুছিয়ে নিতে। আশমিনকে টাইট দেওয়ার জন্যই সারা জীবন পড়েই আছে। আশমিন মনোযোগ দিয়ে ফোনে কিছু একটা করছে। সানভি ভয়ে ভয়ে বলল, স্যার। আশমিন ব্রুকুসকে তাকালো সানভির দিকে। তারা এখনও গাড়ির ভিতর অবস্থান করছে। বীর নিয়ন্ত্রণে আসলে গাড়ি থেকে নামবে। সানভি ইতস্ত করতে করতে বলল, আপনার পাঞ্জাবিটা চেঞ্জ করা দরকার। আশমিন এক ব্রু উঁচু করে তাকালো সানভির দিকে। সানভি ফোনে একটা ছবি তুলে আশমিনের দিকে এগিয়ে দিল। আশমিন ছবি দেখে হালকা হাসলো। প্রিয়তমার দেওয়া চিহ্ন জলজল করছে তার পাঞ্জাবিতে। ভালোবাসার মুহূর্তগুলো মনে করতে কটমট করে তাকালো সানভির দিকে। সানভি বেলুনের মতো চুপসে গিয়ে আরেকটা পাঞ্জাবি এগিয়ে দিল আশমিনের দিকে। গাড়িতে সবসময় এক সেট কাপড় থাকে আশমিনের। তোমার শাস্তি আরও বাড়ানো হলো শান। বিয়ের পর তুমি একা হানিমুনে সুইজারল্যান্ড যাবে। এটা আমার পক্ষ থেকে তোমার বিয়ের গিফট। সানভি অসহায় চোখে তাকালো আশমিনের দিকে। সামান্য একটা পাঞ্জাবি চেঞ্জ করতে বলার অপরাধে তাকে একা একা সুইজারল্যান্ডে হানিমুনে যেতে হবে। সানভি দুঃখী দুঃখী গলায় বলল, বউ খুব রাগ করবে স্যার। আশমিন সেদিকে পাত্তা দিল না। পাঞ্জাবি চেঞ্জ করে ফেলল। গায়ের পাঞ্জাবি সানভির হাতে দিয়ে বলল, এটা এভাবেই আমার কাবাডে রেখে দিবে। সানভি মাথা দুলিয়ে সায় জানালো। বাহাদুর দরজা খুলতে আশমিন গটগট করে বেরিয়ে যায়। সবার সাথে কথা বলে বিশ্রামের জন্য বরাদ্দকৃত রুমে চলে গেল। মন খুব বিক্ষিপ্ত হয়ে আছে। আশিয়ান একটা ব্যবস্থা খুব তাড়াতাড়ি করতে হবে। বিরক্তিতে মুখ তেতু হয়ে গেল আশমিনের। তার হাত পা বাঁধা থাকলেও আশিয়ানের নেই। সে যে কোনো সময় আক্রমণ করতে পারে। চেয়ারে গায়ে এলিয়ে দিয়ে বাঁকা হাসলো আশমিন। বিড়বিড় করে বলল, দুই একবার ছাড় ভাবি ছোট ভাই। আমি আবার ভালো সাজার বং বেশিক্ষণ ধরে রাখতে পারবো না। আমি জন্মগতই ব্যাড বয়। নূরের মুখোমুখি বসে আছে অমি। মলির মুখে ইতস্ততার ছাপ স্পষ্ট। আমার উপর রেগে আছো অমি? অবাক চোখে তাকালো নূরের দিকে অমি। তড়িঘড়ি করে বলল, না না, কী যে বলছেন ম্যাম, আমি কেন রাগ করব আপনার উপর? সত্যিটা আমরা দুজনেই জানি অমি। সম্পর্কে আমরা ভাই বোন। তুমি সব আগে থেকে জানতে। সবসময় বড় ভাইদের মতো আগলে রেখেছ। কখনো নিজের পরিচয় প্রকাশ করনি। একবার বোন বলে কাছে ডেকে দেখতে। নিরাশ করতাম না তোমায়। আমার নিঃসঙ্গ সময়ের একমাত্র সাথী তুমি। বাইয়া বলে জড়িয়ে ধরার অধিকারও কি আমার নেই? অমি নিচের দিকে তাকিয়ে নিজের চোখের পানি লুকাতে ব্যস্ত। কিন্তু নিয়তি তাকে হাতে পায়ে বেড়ি পড়িয়ে দিয়েছে। চাইলেও সে বুকে আগলে ধরতে পারেনি তার বোনকে। নিজের বাবার লাশের পাশে বসে দুপোটা চোখের পানি ফেলতেও পারেনি। আর পাঁচটা সাধারণ মানুষের মতো সে বাবার কবরে দুটো মুঠো মাটি দিয়েছে। নূর নিজের চেয়ার থেকে উঠে একপাশে তাকে জড়িয়ে ধরল অমিকে। সে নিঃস্বার্থভাবে সারা জীবন আগলে রেখেছে তাকে। অমিও কেঁদে উঠল ফুঁপিয়ে। দুটো ভাই আছে তার। একজন শামুকের আবরণের মতো আগলে রাখে তাকে, আরেকজন মারার পায়তারা করছে। অমি নূরের মাথায় চুমু দিয়ে বলল, আমার বোন তুই। সম্পর্কের মানদণ্ড আমাদের যেমনই হোক না কেন, তোর ভাই সারা জীবন তোর সাথে আছে। সেও নিজের ভুল বুঝতে পারবে, দেখবি একদিন। আমরা দুই ভাই আগলে রাখবো তোকে। আমাদের ম্যাম হয়ে থাকবি তুই। নূর শক্ত করে জড়িয়ে ধরল তার ভাইকে। তার আপনজন, তারও ভাই আছে ভাবতে বুক খুশিতে নেচে উঠল। আশমিন সব সময় শান্ত থাকতে পছন্দ করে। অতিরিক্ত রেগে গেলেও তার মুখবয় থাকে শান্ত। সে শান্ত মানুষটা আর কোনোভাবেই শান্ত থাকতে পারছে না। অস্থির হয়ে পা নাচানাচি যাচ্ছে বারবার। বারবার জানতে চাইছে সে ঠিক আছে কিনা। সে কিভাবে বোঝাবে তার এখন বউ কোলে নিয়ে বসে থাকতে ইচ্ছে করছে। বিকেল 5টা বেজে গেছে। লম্বা বক্তৃতা শুনতে শুনতে কান পচে গেল। কাজের বেলা ঠনঠনা ঘণ্টা। নিজের বিরক্তি প্রকাশ করেই ফেলল আশমিন। গম্ভীর গলায় বলল, নিজের বক্তব্য ছোট করুন। অপ্রয়োজনীয় কথা দরকার নেই। যতটুকু প্রয়োজন ততটুকু বলবেন। সবার বক্তব্য শোনার পর আশমিনের কপালে চিন্তার ছাপ। এভাবে চলতে থাকলে পরিস্থিতি হাতের নাগালে বাহিরে চলে যাবে। ঢাকা শহরের এমনকি মফস্বলের প্রত্যেকটি স্কুল কলেজের সামনে 2 জন করে পুলিশ মোতায়েন করুন। সংবাদ সম্মেলন করে বাবা মা এবং স্কুল কর্তৃপক্ষকে সাবধান করে দিন। বাবা মায়েরা যেন তাদের সন্তানদের উপর
কড়া নজরদারি রাখে। তাদেরকেও সতর্ক থাকতে হবে। যেহেতু স্কুল কলেজ থেকে বেশি অপহরণ হচ্ছে তো সেদিকে বেশি খেয়াল রাখুন। স্টুডেন্ট সাজিয়ে আপনাদের কিছু টিম মেম্বার পাঠিয়ে দিন। ঠিক এসে জালে আটকা পড়বে। নিজেদের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবেন। দায়িত্ব অবহেলা করলে কেউই ছাড় পাবেন না। মিটিং শেষ করে আশমিন বেরিয়ে গেল। ঘড়িতে অলরেডি রাত 10টা বাজে। ক্লান্তিতে চোখ ভেঙে আসছে। সোজা বাড়িতে যাবে সানভি তাড়াতাড়ি গাড়ি ছাড়ার নির্দেশ দিল। আশমিনকে ক্লান্ত লাগছে খুব। বাড়িতে প্রবেশ করতে আমজাদ চৌধুরীকে গোমরা মুখে বসে থাকতে দেখে তার দিকে এগিয়ে গেল আশমিন। ঘড়ির কাঁটা 12টার ঘরে যেতেই 15 মিনিট বাকি এখনো। দুটো বউ থাকতে এতিমের মতো এখানে বসে আছো কেন? আর কি চাই? আমজাদ চৌধুরী আশমিনের কথায় পাত্তা না দিয়ে আগের মতোই বসে রইলেন। আশমিন তার মুখের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে বলল, আস্তাগফিরুল্লাহ, তুমি কি আবার বিয়ে করতে চাইছ? এসব বায়না চলবে না কিন্তু। 2টো পর্যন্ত ঠিক আছে। নিজের বয়সটাও তো দেখো একবার। এই বয়সে এতগুলো বউ সামলাতে পারবে না। যাও রুমে যাও। ভালো ছেলেরা জেদ করে না। আমজাদ চৌধুরী আগুন চোখে তাকালো আশমিনের দিকে। দাঁত কড়মড় করতে করতে বলল, চুপ করো বেয়াদব ছেলে। মুখের লাগাম কি নর্দমায় ফেলে দিয়ে এসেছ? বাবা হই আমি তোমার, সম্মান দিয়ে কথা বলো। বাবার সাথে এসব কী ধরনের কথাবার্তা? আশমিন অবাক হওয়ার ভান করলো। নাগাদ গলায় বলল, আমি আবার কি বললাম? আমজাদ চৌধুরী আর কিছুই বলেনি। কামিনী চৌধুরীকে হাজার অনুরোধ করেও গলাতে পারেনি সে। কতদিন হলো ঠিকমতো চোখের দেখাটাও দেখতে পায় না। নিজেকে খুব অসহায় লাগছে। এই নির্লজ্জ ছেলের যন্ত্রণায় কোথাও বসে শান্তি নেই। বাবার চলে যাওয়ার দিকে তাকিয়ে তপ্ত শ্বাস ছাড়ল আশমিন। এভাবে কথা না বলে সে সারা রাত এখানে বসেই পার করে দিত। নিজের রুমে ঢুকে মুচকি হাসলো আশমিন। সারা রুমে ফুলের ছড়াছড়ি। বউ তার জন্য অপেক্ষা করছে ভাবতেই মন খুশিতে ভরে উঠল। নূর রুমের কোথাও নেই। ফ্রেশ হয়ে এসে সোজা বেলকনিতে চলে গেল। সিঁদুর লাল শাড়িতে নূরকে অপ্সরীদের মতো লাগছে। শুকনো ডোক গিলে দাঁড়িয়ে গেল আশমিন। কোমরের নিচ পর্যন্ত লম্বা কোকড়ানো চুলগুলো আশমিনের দুর্বলতা। আমার হাত পা কাঁপছে বউ। তোমাকে দেখলে আমি হয়তো আজ মরেই যাব। পাগল পাগল লাগছে নিজেকে। নূর ঘুরে তাকালো আশমিনের দিকে। সত্যি আশমিনের হাত পা কাঁপছে। নূরের মুখের দিকে তাকিয়ে কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেল আশমিনের। চাঁদের আলোয় নূরের সৌন্দর্য উপচে পড়ছে। গড়ে চলে গেল আশমিন। এক হাতে কোমর পেঁচিয়ে ধরে নিজের কাছে টেনে নিল নূরকে। বারান্দার দেওয়ালের সাথে চেপে ধরে দুজনের ওষ্ঠ এক করে দিল। আশমিনের বেহায়া হাতে বিচরণ থেকে বাঁচাতে নিজেকে ছাড়ানোর চেষ্টা করল নূর। ঠোঁট ছেড়ে কপালে কপাল ঠেকিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে দুজন। আশমিন নেশালো গলায় বলল, আমার তোমাকেই চাই নূর। এই মুহূর্তে চাই। আর অপেক্ষা করতে পারছি না। নূর জড়িয়ে ধরল আশমিনকে। লজ্জায় মুখ গজে দিল আশমিনের বুকে। আশমিন শব্দ করে হাসল। প্রেয়সীর কপালে চুমু খেয়ে কোলে তুলে নিল তাকে। রুমের ভিতর অগ্রসর হতে হতে শয়তানি হেসে বলে, আজ তোমাকে কে বাঁচাবে সুন্দরী? রাতটা স্বপ্নের মতো সুন্দর মনে হলো নূরের কাছে। আশমিন এত বছরের ভালোবাসা তাকে উজাড় করে দিয়েছে। প্রতিটা মুহূর্তে তাকে অনুভব করিয়েছে ভালোবাসার গভীরতা। সকালে আশমিনের চিৎকার শুনে ঘুম ভাঙল নূরের। মাত্র 2 ঘন্টা হয়েছে ঘুমিয়েছে সে। সারা শরীরের সাথে মাথার যন্ত্রণাও এসে যোগ হলো আশমিনের চিৎকারে। এভাবে আমার সর্বনাশ করলে নূর? আমার ইজ্জত লুটে নিতে তোমার লজ্জা করলো না? একজন বোলাপালা মন্ত্রীর ইজ্জত হরণ করেছে তুমি। কি সাংঘাতিক! নূর গুম গুম চোখে নিজের কপাল চাপড়ালো। সারা রাত নিজেই ওকে ঘুমাতে দেয়নি। এখন এসে সকাল সকাল নাটক শুরু করেছে। নূর আবারও শুয়ে পড়ল। গায়ে কম্বল জড়াতে জড়াতে বলল, থানায় ফোন দিয়ে বলুন আপনার বউ আপনার ইজ্জত লুটে নিয়েছে। তারা নিশ্চয়ই আপনাকে সাহায্য করবে। আশমিন পিছন থেকে জড়িয়ে ধরল নূরকে। গাড়ে চুমু খেয়ে নূর বিরক্ত চোখে তাকালো আশমিনের দিকে। আশমিন হালকা হেসে এক বাটি নুডলস এগিয়ে দেয়। নিজে চামচ দিয়ে মুখের সামনে ধরল। না খেলে আশমিন ছাড়বে না সে খুব ভালো করেই জানে। কয়েক চামচ খেয়ে আর খাবে না বলে জানালো। হালকা জ্বরও ভাব আছে শরীরে। নূর আবার শুয়ে পড়তে আশমিনও তাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। চোখ বন্ধ করে ভাবলো সানবির একটা খোঁজ নেওয়া দরকার। সত্যি সে নর্দমায় নেমে গিয়েছে কিনা। 10:30টায় ঘুম ভাঙল নূরের। মাথা ব্যথাটা এখনও একটু কম, তবে চোখ জ্বালা করছে। বিছানা থেকে উঠে চারদিকে চোখ বোলালো নূর। আশমিন রুমে নেই। বাঁকা হেসে ওয়াশরুমে চলে গেল। আজ মন্ত্রী সাহেবকে একটু জ্বালানো যাক। গোসল সেরে একেবারে রেডি হয়ে বের হলো নূর। একটু অফিসে যেতে হবে। বজ্জাত মন্ত্রীর একটা খবর নেওয়া যাক। ফোন হাতে নিয়ে কল দিতে আশমিন সাথে সাথে রিসিভ করলো। আমাকে মিস করছিলে বউ? একদিনে বর পাগল হয়ে গেলে নাকি? তুমি না আমাকে একটু বেশিই ভালোবাসো। নূর হতাশার শ্বাস ফেলল। এ লোকের জীবনেও ঠিক হবে না। কোথায় আপনি? আমি একটু বের হয়েছি। কিছুক্ষণ পরেই চলে আসব। বাসা থেকে বের হওয়ার কথা চিন্তাও করো না বউ। আমার কয়েকদিন খুব প্রেম পাবে। তুমি বাড়িতে না থাকলে প্রেম কার উপর অ্যাপ্লাই করবো বলো তো? আব্বুর মতো তো আর আমার 2টো বউ নেই।
নূরের বিরক্তির মাত্রা আকাশ ছিল। ধুম করে ফোনটা কেটে দিয়ে বেরিয়ে গেল অফিসের উদ্দেশ্যে। আজ একটা বড় ডিল হওয়ার কথা, এখনও হাতে 1 ঘন্টা সময় আছে। নূর ফোন কেটে দিতে আশমিন মুখ উসকে ফেলল। তার এত রোমান্টিক কথা শুনে ফোন কেটে দিল, রীতিমতো মানবতা বিরোধী কাজ। তার বউ বড্ড অমানবিক। নূরের জন্য একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেওয়া হবে। অমি আপাতত কয়েকদিন কিছু জরুরি কাজে ব্যস্ত, তাই একজন মেয়ে নিয়োগ দেওয়া হবে। আশমিন ইন্টারভিউ নেওয়ার দায়িত্ব সানভিকেই দিয়েছে। তাড়াহুড়ো করে অফিসে ঢুকতে এক মেয়ের সাথে ধাক্কা খেয়ে কপাল ধরে দাঁড়িয়ে গেল সানভি। মুহূর্তেই ঘটে যাওয়া মেজাজটা আরও যেন বিগড়ে গেল। সে মোটামুটি ভালোই লম্বা, তার কপালে বাড়ি খেতে হলে অপর পাশের মানুষটাকেও তার সমান লম্বা হতে হবে। সানভি কপালসের সামনে তাকাতে দেখলো এক লিলিপুট সাইজের মেয়ে 4 ইঞ্চি হিল পরে তার দিকে কটমট করে তাকিয়ে আছে। সানভি সেদিকে পাত্তা না দিয়ে কর্কশ গলায় বলল, জুতা খোলো। কি? সানভি খ্যাক করে বলল, কথা কি কানে যায়নি? বলছি জুতা খোলো। মেয়েটা ভেবাচাকা খেয়ে গেল। রাগ সাইডে রেখে নিজের জুতো খুলে আশমিনের মুখের সামনে দৌড়ল। আশমিন রিসিপশন থেকে কাছে নিয়ে সাথে জুতোর সব কয়টা বেল্ট কেটে দিল। মেয়েটা চোখ বড় বড় করে তাকিয়ে আছে সানভির দিকে। আর কোনোদিন এত উঁচু জুতো পরে অফিসে আসবে না। যা সামলাতে পারো না তা পরো কেন? হ্যাঁ? মেয়েটা রাগে দাঁত কটমট করতে লাগলো। হাতের জুতাগুলো নিচে ফেলে চিৎকার করে বলল, বলি বাসায় কি খাবার দাবার কিছু দেয় না? সকাল সকাল চোখের মাথা কেন খেতে হলো আপনার? আমার মতো আস্ত একটা মানুষ আপনার চোখে পড়ল না? নিজের চোখ যদি কাজে লাগাতেই না পারেন তাহলে এই মুহূর্তে আমাকে খুলে দিন, আমি চক্ষু হাসপাতালে দান করে দিয়ে আসব। সানভি হতভম্ব হয়ে গেল। এই অফিসে কেউ তার সাথে এভাবে কথা বলার সাহস পায় না। এইটুকু মেয়ে তাকে এভাবে দমকাচ্ছে। তোমার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি মেয়ে। তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? এই প্যারেন্টসগুলো আজকাল দায়িত্ব জ্ঞানহীন হয়ে গেছে। বাচ্চা কিন্ডার গার্ডেন থেকে বেরিয়ে এখানে চলে এসেছে, তাদের কোনো ধ্যান নেই। এই একে এক্ষুনি স্কুল থেকে যেখান থেকে নিয়ে এসেছো সেখানে নামিয়ে দিয়ে আসো, একজন গার্ডকে ডেকে বলছে। মেয়েটার আগে লাল হয়ে গেল। দাঁতে দাঁত চেপে ওই গার্ডকে বলল, হ্যাঁ সাথে একেও কবরস্থানে ছেড়ে আসুন। কবর থেকে পালিয়ে এসেছে মনে হচ্ছে, আর ভুল করে চোখ দুটো ওখানেই রেখে এসেছে। তাই বুড়ো দাদু একজন অনার্স পাস করা মেয়েকে বাচ্চা ভাবছে। চুপ করো বেয়াদব মেয়ে, অভদ্রতারও একটা ভদ্রতা থাকা দরকার। অসভ্যর মতো চিৎকার করছো কেন? এই অফিসে তোমাকে ঢুকতে কে দিয়েছে? এই একে এক্ষুনি এখান থেকে বের করো। অফিসের সবাই অবাক হয়ে তাদের ঝগড়া দেখছে। চিৎকার চেঁচামেচি শুনে আশমিনও বেরিয়ে এসেছে। সানভিকে এভাবে ঝগড়া করতে দেখে সবার মতো সেও অবাক হয়ে গেছে। এখানে কি হচ্ছে সান? আশমিনের কথা শুনে সানভি চুপ করে গেল। মেয়েটা কাঁদো কাঁদো চেহারা করে বলল, আমি ইন্টারভিউর জন্য এসেছি স্যার। এই লোকটার সাথে ধাক্কা খাওয়ায় সে আমার জুতা কেটে দিয়েছে, আবার আমাকে বকাবকিও করছে। আশমিন মুচকি হাসল, শান্ত গলায় জিজ্ঞেস করলো, তোমার নাম কি? লুবানা জান্নাত। তোমার চাকরি হয়ে গেছে লুবানা, আজ থেকেই তুমি জয়েন করবে। ওকে কাজ বুঝিয়ে আরএস কোম্পানিতে পাঠিয়ে দাও। আশমিন চলে যেতে সবাই নিজেদের কাজে মনোযোগ দিল। সানভি ভোঁতা মুখ করে তাকিয়ে আছে লুবানার দিকে। লুবানা বিশ্ব জয় করা হাসি দিল। সানভির দিকে তাকিয়ে ভাব নিয়ে বলল, চলুন দাদু, এভাবে দাঁড়িয়ে থাকলে আপনার নাট বল্টু তো জং ধরে যাবে। আমাকে আমার কাজ বুঝিয়ে দিন, না হয় কবরে চলে যাবেন। আপনার জন্য বাহিরের পরিবেশ উপযোগী না। সানভি কটমট করে তাকিয়ে হনহন করে চলে গেল। লুবানা ওর পিছনে যেতে যেতে গা জ্বালানি হাসি দিতে লাগলো। আসিয়ানের মুখোমুখি বসে আছে আশমিন। ঢাকার বিলাসবহুল 5 তারকা হোটেলের সুইট রুমে তাদের সাক্ষাতের ব্যবস্থা করা হয়েছে। কেমন আছেন জাহিন চৌধুরী? আশমিন হালকা হাসল। বাঁকা চোখে একবার আসিয়ানের দিকে তাকিয়ে ব্যঙ্গাত্মক গলায় বলল, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি মাফিয়া সাহেব। আপনার কি খবর? বাংলাদেশ ঘোরা হয়েছে? সুন্দরবন ঘুরে আসতে পারেন। বাংলার বাঘ সম্পর্কে আইডিয়া হয়ে যাবে। তখন আর এই শহরের বাঘের সাথে টক্কর দেওয়ার চুলকানি উঠবে না। আসিয়ান শব্দ করে হেসে উঠল। আশমিনের দিকে হালকা ঝোঁকে কৌতুক গলায় বলল, এত ভালোবাসা কার জন্য বাঘ সাহেব? নূরের জন্য? বোন কিন্তু আমার আস্ত বাঘিনী। আমি না হয় কিছুই করলাম না, আপনার বাঘিনী আপনাকে ছাড়বে তো? আশমিন অবাক হওয়ার ভান করে বলল, ছাড়বে কেন? আমি এবার ছাড়তে দিব কেন? আমি তাকে আমার ভালোবাসায় বন্দিনী করে রাখবো। আর তেজ আমিতেই শেষ হয়ে যাব। বড্ড আদরের বউ আমার, আমি আবার বউ ছাড়া একদমই থাকতে পারি না। আসিয়ান খুব খুব করে খেসে উঠল। সম্পর্ক যেমনই হোক না কেন বউ নিতে হয়। তাকে নিয়ে এমন লাগামহীন কথাবার্তা কানে লাগছে। আশমিন আসিয়ানের অস্বস্তিকে পাত্তা না দিয়ে সরাসরি মূল কথায় ঢুকে গেল। তোমার মামি তোমাকে এখানে কি মনে করে আনলো ভাই আমার? কি চাই তোমার?
আমার পুরো সাম্রাজ্য চাই, পুরোটা। আশবিন বাঁকা হাসল। সাম্রাজ্য তো আমার রানীর, তার রাজা তোমার সামনে বসে আছে, তাকে টপকে নিতে পারলে নিয়ে নাও। আর যদি রানীই না থাকে? এক ভ্রু উঁচু করে বলল, আমার পুপ্পির শেষ অংশ তুমি, তোমাকে মারতে আমার খারাপ লাগবে। বিষাক্ত অতীত টেনে এনো না আসিয়ান, আমি ধ্বংস হলে কেউ সুখে থাকবে না। চেনো তো আমাকে, কি করতে পারি নতুন করে বোঝাতে হবে না নিশ্চয়ই। আসিয়ান আশ্বিনের শান্ত মুখের দিকে তাকালো। চেহারায় কোনো ভয়, অস্থিরতা, চিন্তা, রাগ কোনো কিছুই নেই। সে জানে আশ্বিন ভয়ঙ্কর, যা কেউ জানে না তা আসিয়ান জানে। ভালো মানুষ তো সেও নয়। আপনার সত্যি সামনে এলে আপনার রানীই যথেষ্ট আপনাকে ধ্বংস করার জন্য। নিজেকে নিয়ে পাবো, একটা মাত্র জীবন তোমার, এটা হারালে কি দিয়ে দেহ চালাবে বলো তো। মাথা ঠান্ডায় হুমকি দিয়ে চলে গেল আশ্বিন। আশিয়ানের মাথায় চিন্তার বাজ পড়েছে। ভিতর ভিতর কিছু একটা হচ্ছে। নূরকে মেরে ফেলা তার উদ্দেশ্য না, তার উদ্দেশ্য সব কিছু নিজের করে নেওয়া। অমির সাথে কথা বলতে চেয়েছে কয়েকবার, ফলাফল শূন্য। সব থেকেও কেউ নেই যেন আশ্বিনের। এমনকি অমিও না। কামিনী চৌধুরীকে নিরাশ করবে না সে। নিজের সর্বোচ্চ দিয়ে সে আশ্বিনের মোকাবেলা করবে। কেউ কাউকে জালে মারতে পারবে না, সমস্যাটা এখানেই। না হলে এতদিন কেচ্ছা খতম হয়ে যেত। আশ্বিন সরাসরি নূরের অফিসে চলে এসেছে। নূর সকাল থেকে তার ফোন রিসিভ করছে না। এত আদর ভালোবাসা দেওয়ার পরও বউ তাকে পাত্তা দিচ্ছে না। তার মেহনত সব জলে ভেসে গেল। তাই সে চিন্তা করছে এখন থেকে বউকে বেশি বেশি ভালোবাসবে। দরকার হলে রাজনীতি ছেড়ে বউয়ের আসল ধরে গোড়ার চাকরি নিয়ে নেবে। বউকে তার জন্য পাগল করেই ছাড়বে, তবে না প্রেমটা মাখো মাখো হবে। আশপিন কেবিনে প্রবেশ করতে নূর ব্রু কুঁচকে সেদিকে তাকালো। আশপিনকে দেখে কপাল কুঁচকে পড়ল। কি চাই? বউয়ের অ্যাটেনশন চাই। তুমি এমন বেইমান কিভাবে হলে নূর? সারা রাত ভালোবাসার এই দাম দিলা? এত আদর ভালোবাসার পরে তোমার উচিত ছিল আমার কোলে বসে থাকা, আর তুমি সকাল হতেই সব ভুলে গেলে। মানে কাজ শেষ, খোদা হাফেজ। নূর শান্ত চোখে তাকিয়ে আশমিনের সমস্ত বাজে কথাগুলো হজম করে নিল। আশমিন থামতেই পুনরায় কাজে মন দিয়ে শান্ত গলায় পড়ল, আপনার সি মার্কা কথা শেষ হলে বিদায় হন। আশমিন নূরকে টেনে তুলে নিজের সাথে চেপে ধরল। কপালে ঠোঁট ছুঁয়ে শান্ত গলায় পড়ল, ফোন ধরছিলে না কেন? আমি বিজি ছিলাম। নূরের সহজ সরল উত্তরটা সহজভাবে নিতে পারল না আশমিন। তবে নূরকে কিছু বুঝতেও দিল না। কিছুক্ষণ নিজের সাথে জড়িয়ে রেখে গালে বুলিয়ে বলল, খেয়েছো কিছু? এখন শরীর কেমন লাগছে? ভালো লাগছে। খাইনি, খাবো এখন। চলো একসাথে খাই। লুবানা নামের একটা মেয়ে আসবে। আজ থেকেও তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। সান সব কিছু বুঝিয়ে এখানে নিয়ে আসবে। তোমার সাথে সারাদিন থাকবে। মেয়েটা এতিম। রাতে নূর মঞ্জিলে থাকার ব্যবস্থা করে দিও। ছোট একটা ভাই আছে, সেও ওর সাথেই থাকবে। কোনো অসুবিধা নেই তো? সমস্যা নেই, আমি সব কিছু ম্যানেজ করে নিব। এবার ছাড়ুন তো, ক্ষুধা পেয়েছে। আশমিন ছাড়ল না। হাতের বাঁধন আরও শক্ত করে নূরকে নিজের সাথে চেপে ধরল। ফিসফিস করে বলল, ছাড়তে পারবো না, আমার মুড নেই। বউ কি ছেড়ে দেওয়ার জিনিস নাকি? বউ এভাবে জড়িয়ে রাখার জিনিস। চুপ করে থাকো, না হলে অফিসকে বেডরুম বানাতে আমার সময় লাগবে না। রাতের আকাশ দেখায় মগ্ন নূর। আকাশের দিকে তাকিয়ে আনমনে কিছু একটা ভেবে চলছে। আশমিন এখনো বাসায় আসেনি, তার জন্য অপেক্ষা করছে নূর। মুখে স্বীকার না করলেও সে আশমিনকে অসম্ভব ভালোবাসে। আশমিন তার রক্তে মিশে আছে। আচ্ছা, আশমিন কি বুঝতে পারে তার অস্থিরতা? তার চোখ দেখে ভালোবাসার গভীরতা বুঝতে পারে এ বজ্জাত মন্ত্রী? আশমিনের ভালোবাসায় আবার অত রাগ ডাক নেই। গুরুত্বপূর্ণ মিটিং চলাকালীন বউয়ের কথা মনে পড়লে মিটিং থামিয়ে গম্ভীর গলায় বলে, কিছুক্ষণ আলোচনা বন্ধ রাখুন। আমি আমার বউকে মিস করছি। তার সাথে কথা বলা এই মুহূর্তে অক্সিজেন নেওয়ার মতো জরুরি। প্রথম প্রথম সবাই হতভম্ব হয়ে তাকিয়ে থাকলেও এখন এসব স্বাভাবিক হয়ে গেছে। আড়ালে সবাই মুখ টিপে হাসলেও মুখ ফুটে কিছুই বলে না। পিছন থেকে কেউ জড়িয়ে ধরায় ধ্যান ভাঙল নূরের। আশমিনের পারফিউম নাকে ধাক্কা খেতে মুখে হাসি ফুটল নূরের। আমাকে রেখে আকাশে কি দেখো বউ? নূর হালকা হেসে জড়িয়ে ধরল আশমিনকে। আকাশের মাঝে আমি আপনাকেই খুঁজি মন্ত্রী সাহেব। আপনি যখন আমার থেকে দূরে থাকেন তখন আমার আকাশের দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে। মনে হয় এই আকাশের নিচেই তো আপনি আছেন। আমাদের মাঝে কোনো দূরত্ব নেই। আপনি আর আমি এক আকাশের নিচেই আছি। আশমিন মুগ্ধ হয়ে তাকিয়ে রইল নূরের দিকে। আজ নূরের চোখে শুধুই তার জন্য ভালোবাসাই দেখতে পাচ্ছে। আশমিন নূরের কপালে চুমু খেয়ে মন্থর গলায় বলল, ভালোবাসি বউ। আমাদের মাঝে যাই কিছু হয়ে যাক না কেন, কখনো আমাকে ছেড়ে যেও না। আমি সহ্য করতে পারবো না। আমার জীবনে আমি নিজের বলতে শুধু তোমাকেই বুঝি, যে আমার একান্ত ব্যক্তিগত মানুষ, যাকে আমি আমার নিজের চেয়েও বেশি চাই। তুমি হচ্ছে আমার একমাত্র প্রশান্তির কারণ। তোমার আমাতে উঠে আমাতেই অস্ত যেতে হবে। পালানোর চেষ্টা করো না নূর। তোমার শুরু থেকে সমাপ্ত আমিতেই নিবিব।
সীমাবদ্ধ। নূর একদৃষ্টিতে তাকিয়ে আছে আশমিনের দিকে। নূর আশমিনের চোখে চোখ রেখে বলল, আমার বিশ্বাস নিয়ে কখনো খেলবেন না মন্ত্রী সাহেব। আমি বিশ্বাসঘাতকদের কখনো ক্ষমা করি না। যে সম্পর্কে ধোঁকা, কপটতা, প্রতারণা থাকবে সে সম্পর্ক নূর পায়ে মারাতে 1 মিনিটও সময় নষ্ট করবে না। আপনি আমাকে বিশ্বাসের নিশ্চয়তা দিন, আমি আপনাকে সম্পর্কের নিশ্চয়তা দিব। নূর নামের অর্থ জানেন তো মন্ত্রী সাহেব? নূর মানে হচ্ছে আলো। আমি চাইলে আপনি আমার ছায়ার নাগালও পাবেন না। তাই সাবধান, যে নূর আপনাকে ভালোবেসে জান্নাত দেখাতে পারে সে নূর ঘৃণা করে আপনার জীবন জাহান্নামও করে দিতে পারবে। আশমিনের বুক কেঁপে উঠল নূরের কথা শুনে। অস্থির চোখ জোড়া নূরের দিকে রাখতে নূর কথার সত্যতা দিনের মতো পরিষ্কার দেখতে পেল সে। নূর গভীর চোখে তাকিয়ে আছে আশমিনের দিকে। এই ভালোবাসায় পাটল ধরবে না তো? ভালোবাসার খুনসিটিতে নূর আর আশমিনের জীবন। কামিনী চৌধুরী হঠাৎ করে চুপ করে গেছে। আশিয়ানও নিজের মতোই আছে। এ যেন ঝড় আসার আগের নিস্তব্ধতা। গত 1.5 মাস যাবৎ আমি গুম হয়ে আছে। আমজাদ চৌধুরী নিজের মতো থাকে। সংসারটা মায়া বেগম টেনে হিচড়ে চালিয়ে নিয়ে যাচ্ছে। সংসার দিকে কারো মন নেই। আশমিন রাজনীতি নিয়ে ইদানিং খুবই ব্যস্ত। যতটুকু সময় পায় নূরের সাথেই কাটায়। হঠাৎ করে নূরের অফিসে লারার আগমন। লারাকে দেখে বিরক্ত চোখে তাকালো নূর। আশমিনের এত অপমানের পরে ওই মেয়ের লজ্জা হয়নি। লোবানা লারার এভাবে হুট করে ঢুকে পড়ে কপাল কুঁচকে তাকিয়ে আছে। এ আগন্তুকের আগমনে নূর খুশি নয়। এভাবে অসভ্যর মতো নক না করে ঢুকে পড়লেন কেন? যান, আবার গিয়ে নক করে তারপর অনুমতি নিয়ে আসবেন। লোবানার কাটকাট গলার কথা শুনে মেজাজ খারাপ হয়ে গেল লারার। মুখে লাগাম দিয়ে কথা বলো। 2 টাকার কর্মচারী হয়ে এভাবে কথা বলো কিভাবে? সাহস থেকে তো আমি অবাক হয়ে যাচ্ছি। যাও, বাইরে যাও, আমার নূরের সাথে কথা আছে। মুখে লাগাম দিব মানে? আমি কি গোনা নাকি? আমার লাগামের কথা চিন্তা না করে আপনি আপনার পায়ে লাগাম দিন। যেখানে সেখানে ঢুকে পড়বেন না। লারা দাঁতে দাঁত চেপে তাকিয়ে রইল লোবানার দিকে। নূর নিজের মতো করে কাজ করে যাচ্ছে। লারা নূরের এই নির্লিপ্ততা দেখে ফুঁসে উঠল। দাঁত কিরমির করে বলল, খুব দেমাক বেড়েছে না? যে আশমিনের জন্য এত আকাশে উঠছ সে তোমাকে ছুঁড়ে ফেলবে। ভোগ করা শেষ হলে রাস্তায় ছুঁড়ে মারবে। তখন না এই ঘাটের রবে এসে ঘাটের। নূর শান্ত চোখে তাকালো লারার দিকে। চেয়ারে গায়ে এলিয়ে দিয়ে শান্ত গলায় বলল, নূর কোনো মন্ত্রীর দাপটে চলে না। আমি কি ভুলে গেছো বুঝি? তেহজিব নূর শিকদার আমি। শিকদারেরা মন্ত্রী বানায়। তোমার কি মনে হয় লারা পুকুরের পানি দিয়ে শিকদাররা এই সাগর বানিয়েছে? নর্দমায় থাকো তো। লুবানা, একে নর্দমায় ফেলে দিয়ে আসো। ম্যাডামের এত ভালো পরিবেশ সহ্য হয় না। লারা সাপের মতো ফুসফুস করতে লাগলো। শুধু একটা সুযোগের অপেক্ষা, তখন দেখবে এত ভাব কোথায় থাকে। ও ম্যাডাম, দরজা ওইদিকে, নাকি সিকিউরিটি ডাকতে হবে? লারা লুবানার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বেরিয়ে গেল অফিস থেকে। নূর চোখ বন্ধ করে চেয়ারে গায়ে এলিয়ে দিয়ে বসে আছে। লুবানা কিছু না বুঝলেও তার নূরের জন্য খারাপ লাগছে। আশমিনকে তার খারাপ মনে হয়নি। বড় ভাইয়ের মতো স্নেহ করে। নূরের সমস্ত খবরাখবর তার থেকে নেয়। মাথা ঘুরতে শুরু করছে লুবানার। আপনি ঠিক আছেন ম্যাম? হ্যাঁ, আজকের মিটিংগুলো ক্যান্সেল করে দাও, আমি বাসায় যাচ্ছি। লুবানা মাথা নেড়ে সায় জানালো। আশমিন আজ সারাদিন নূরের খবর নেওয়ার সুযোগ পায়নি। মন্ত্রণালয়ে আটকে গেছে। ইদানিং নূরের শরীর খুব একটা ভালো থাকে না। আশমিন জোরও করে না ডাক্তারের কাছে নিয়ে যেতে পারেনি। তাই আজ ডাক্তার বাসায় আনার সিদ্ধান্ত নিয়েছে। তার বউ খাবার দেখে নাক মুখ কুঁচকে ফেলবে আর সে মুখ বুজে দেখবে, তা তো হতে পারে না। বাবার মতো 2 বউ থাকলে না জানি কি হতো। নূর বাসায় এসে ফ্রেশ হয়ে সোজা স্টাডি রুমে চলে যায়। মায়া বেগম নূরের খাবারটা স্টাডি রুমে পাঠিয়ে দিল। এক একজন এক এক সময় খায়। কামিনী চৌধুরী কানাডা গিয়েছে 2 দিন আগে। মায়া বেগমের সাথে সে খারাপ ব্যবহার করে না, কোনো কথাও বলে না। আমজাদ চৌধুরী চাতক পাখির মতো বসে থাকে তাকে এক পলক দেখার জন্য, কিন্তু দিনে একবারও দেখা পায় না। মাঝে মাঝে সপ্তাহ পার হয়ে যায়, অপেক্ষা শেষ হয় না। আশমিন বাড়িতে যখন ঢুকেছে তখন রাত 10টা। কয়েকদিন বয়স অর্ধেক বেড়ে গেছে। আশমিন দপ করে গিয়ে তার পাশে বসলো। গম্ভীর গলায় বলে, এভাবে বসে আছো কেন? ক্লান্ত লাগছে তোমাকে? এভাবে চললে তো নূরের আর ননদের মুখ দেখা লাগবে না। আমি কত বড় মুখ করে বলেছি বলো তো? আর তুমি কিনা বোয়াল মাছের মতো চিত হয়ে পড়ে আছো। কালকে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। কলিকাতা হারবার, 1 ফাইলই যথেষ্ট। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে ইট পাটকেল। এটা গল্পের 3য় অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব